আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের টপিক হচ্ছে সার্জিক্যাল ইনফেকশন। আমি ডাক্তার ফাতেমা আক্তার চৌধুরী চমন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি এবং আমি জেনারেল সার্জারিতে এমসিপিএস, এমআরসিএস এবং এমএস ডিগ্রি কমপ্লিট করেছি। আমি জানি তোমাদের সবাইকে যদি জিজ্ঞেস করি যে একটা অপারেশনের কমপ্লিকেশন বলো, তাহলে তোমরা সবাই কমন একটা কমপ্লিকেশন সেটা বলবা ইনফেকশন। মেইনলি হচ্ছে ব্লিডিং এবং ইনফেকশন। ব্লিডিংটা একটু আর্লি হয়, ইনফেকশনটা একটু লেটে হয়। তো সার্জনদের জন্য ইনফেকশনটা হচ্ছে একটা শত্রু। তো এই ইনফেকশন কন্ট্রোলটা সার্জনদের জন্য জানাটা খুবই জরুরি এবং আমরা যখন সার্জারি ওয়ার্ডে কাজ করব আমাদেরকে হচ্ছে ইনফেক্টেড উন্ড আইডেন্টিফাই করা শিখতে হবে এবং ইনফেক্টেড উন্ড আইডেন্টিফাই করে আমরা সেটার জন্য কি কি মেজার নিব এবং কি কি অ্যান্টিবায়োটিক ইউজ করব সেই রিলেটেড যে প্রিন্সিপাল গুলো থাকবে তাই নিয়ে হচ্ছে আমাদের এই ক্লাসটা সাজানো হয়েছে এবং এটা পুরোটাই হচ্ছে আমরা বেরিয়ান লাভ ফলো করে এই টপিকটা তৈরি করেছি। তো একটু হিস্ট্রি জেনে নেই যে সার্জিক্যাল ইনফেকশন সম্পর্কে আমাদের যে অ্যানসেস্টররা ছিলেন তারা প্রায় 4,000-5,000 বছর আগে থেকেই অবগত ছিলেন। তারা জানতেন যে সার্জিক্যাল ইনফেকশন হয় এবং তারা এটা নামও দিয়েছিলেন সার্জিক্যাল সাইট ইনফেকশন। এবং ইভেন ইজিপশিয়ানরা তারা হচ্ছে খুব ভালো মতোই জানতেন যে কিভাবে পুট্রিফিকেশন বা পচনটাকে রোধ করা যায়। তাদের যেটা স্কিল ছিল মামিফিকেশন, তারা তাদের মেডিকেল প্যাপিরাসে এইসব ব্যাপারে ডকুমেন্ট করে রেখে গেছে। এবং অ্যাসারিয়ানরা হচ্ছে সবার আগে প্রোফাইলেক্সের শব্দটা আবিষ্কার করে এবং সেটা ওয়েল ডকুমেন্টেড করে গ্রিকরা। এবং হিপোক্রেটও হচ্ছে আমাদের শিখিয়ে যায় কিভাবে হচ্ছে আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট ইউজ করে আমাদের ইনফেক্টেড উন্ড গুলোকে হচ্ছে রেডি করতে পারি পরবর্তী উন্ড ক্লোজারের জন্য। এবং তাদের তখন হচ্ছে যে ধরনের এজেন্ট গুলো ইউজ হতো সেটা এখনো আমরা আমাদের ওয়ার্ডে ইউজ করি, যেমন হচ্ছে ভিনেগার। তোমরা যখন ওয়ার্ডে হয়তো দেখেছো যে সুডোমোনাস নামে একটা ইনফেকশন আছে, ড্রেসিং খোলার পরেই দেখা যাচ্ছে একটা গ্রিনিশ একটা হচ্ছে কালার চলে আসে ব্যান্ডেজটার নিচে, তখন আমরা দেখেই বলি হ্যাঁ হ্যাঁ ভিনেগার কিনে নিয়ে আসো, এখনই অটোক্লেভ করতে দাও, এটাকে হচ্ছে ভিনেগার দিয়ে ড্রেসিং করতে হবে। তো ওই জিনিসগুলো ওনারা অনেক আগে থেকেই জানতেন যে হচ্ছে ইনফেকশনটাকে কিভাবে কন্ট্রোল করতে হয়। তারপর কি কি অর্গানিজম আছে, সব তো আমরা মাইক্রোবায়োলজিতে এক গাদা অর্গানিজম পড়ে আসছি, কিন্তু আমাদের সার্জারিতে হচ্ছে মেইনলি কোন কোন ইনফেকশন গুলো আমাদেরকে হচ্ছে মাথায় রাখতে হবে স্পেশালি, সেগুলোই হচ্ছে আমরা একটু শিখি। যেমন হচ্ছে স্ট্রেপ্টোকোকাস ইনফেকশন। এটা হচ্ছে একটু দেখা যাচ্ছে ইনফেকশন হলে এটা লোকালাইজড হয় না, স্প্রেডিং টাইপসের ইনফেকশন হয়। এবং এই মাইক্রো অর্গানিজমটা হচ্ছে সেন্সিটিভ এগেনস্ট পেনিসিলিন, ইরাইথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক, এবং যারা পেনিসিলিনের ক্ষেত্রে অ্যালার্জিক থাকে তাদের জন্য আমরা সেফলোস্পোরিন ইউজ করতে পারি। আরেকটা হচ্ছে মাইক্রো অর্গানিজম, সেটা হচ্ছে স্ট্যাফিলোকক্কাস। এই বোথ মাইক্রো অর্গানিজম হচ্ছে গ্রাম পজিটিভ মাইক্রো অর্গানিজম। তো এই স্ট্যাফিলোকক্কাসটা আবার হয় লোকালাইজড ইনফেকশন, স্পেশালি যখন দেখবেন যে একনি বা স্কিনের কোনো হচ্ছে ইনফেকশন হচ্ছে, সেই ইনফেকশনের জন্য কালপ্রিট হচ্ছে স্ট্যাফিলোকক্কাস ইনফেকশন। এই স্ট্যাফিলোকক্কাস ইনফেকশনটা আবার হচ্ছে খুবই ধুরন্ধর প্রকৃতির। সে হচ্ছে তাকে বাঁচানোর জন্য সে হচ্ছে একটা এনজাইম তৈরি করতে পারে যেটার নাম হচ্ছে বিটা ল্যাকটামেজ। আর এই বিটা ল্যাকটাম রিং থাকে হচ্ছে পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিকের কেমিক্যালস গুলোতে। সো যখনই আমরা পেনিসিলিন জাতীয় কোনো অ্যান্টিবায়োটিক ওদের এগেনস্টে দেই, যারা এরকম ধুরন্ধর স্ট্রেইন থাকে স্ট্যাফিলোকক্কাস অরিয়াসের, তারা ইজিলি হচ্ছে বিটা ল্যাকটাম রিং গুলোকে ডিস্ট্রয় করে ফেলে এবং তখন আর পেনিসিলিন এই অর্গানিজমের এগেনস্টে ওয়ার্ক করে না। তো তারা হচ্ছে রেজিস্ট্যান্ট টু পেনিসিলিন। তো তাদের জন্য আমাদের কার্যকরী অ্যান্টিবায়োটিক হচ্ছে ফ্লুক্লক্সাসিলিন, ভ্যানকোমাইসিন, অ্যামাইনোগ্লাইকোসাইড এবং সেফালোস্পোরিন। আসলে এই ধরনের অ্যান্টিবায়োটিক গুলো হচ্ছে আমাদের জানাটা খুবই জরুরি, কারণ হচ্ছে এখন আর কোনো ওয়ার হবে না যে হচ্ছে থার্ড ওয়ার বা ফোর্থ ওয়ার, কিছু হবে না। অলরেডি কোভিড নিয়ে আমরা বুঝে গেছি যে ইনফেকশনই হচ্ছে পরবর্তী ওয়ার গুলার জন্য হচ্ছে এনাফ। সো হচ্ছে আমরা যদি হচ্ছে এই অ্যান্টিবায়োটিক গুলো হচ্ছে ভালো মতো লজিক্যাল ইউজ না করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের সব অর্গানিজম গুলোই হচ্ছে রেজিস্ট্যান্স ডেভেলপ করেছে এবং তারা হচ্ছে দেখা যাবে আমাদের কোনো কমন যে অ্যান্টিবায়োটিক্স গুলো আমাদের হাতে আছে তার এগেনস্টে কাজ করছে না। তো আমরা জানবো যখন সেটা আমরা বুঝতে পারবো এটা স্টেফালোকক্কাস ইনফেকশন, সেক্ষেত্রে আমরা তার জন্য ফ্লুক্লক্সাসিলিন বা ভ্যানকোমাইসিন, গ্লাইকোসাইড এবং সেফালোস্পোরিন এই ধরনের অ্যান্টিবায়োটিক চুজ করব। তখন যদি আমরা ইরাইথ্রোমাইসিন বা পেনিসিলিন দেই, তাহলে সেটা হচ্ছে দেখা যাবে যে এটারও রেজিস্ট্যান্সটা গ্রো করতে সাহায্য করবে এবং পেশেন্টেরও দেখা যাবে ফিনান্সিয়াল অনেক লস হবে।
স্টেফেলোকক্কাস অরিয়াস এর হচ্ছে কাহিনী এখানেই শেষ হয় নাই। স্টেফেলোকক্কাস অরিয়াস হচ্ছে আরো আরো বেশি চালাক। তারা হচ্ছে আবার মিথিসিলিন রেজিস্ট্যান্ট স্টেফেলোকক্কাস অরিয়াসও তৈরি করেছে, যেটাকে আমরা বলি এমআরএসএ। এবং এমআরএসএ হচ্ছে আমাদের মতো দেশে তো হচ্ছে আমরা ইনফেকশনটাকে মনে করি হচ্ছে 9-6, একদম পাত্তাই দেই না। দেখা যায় ডক্টর না এমন লোকজনও অ্যান্টিবায়োটিক ইউজ করে মোটামুটি এটা একটা রেজিস্ট্যান্সের একটা পুরো কারখানা বানিয়ে দিয়েছে বাংলাদেশকে। তো আমাদের জন্য এমআরএসএ তো হচ্ছে অহরহই আমাদের হাসপাতালগুলোতে আছেই। কিন্তু বিদেশে তো তারা হচ্ছে এই এমআরএস এর ব্যাপারে খুবই সচেতন। তারা হচ্ছে তাদের হাসপাতাল যারা আছে, হাসপাতালের ক্ষেত্রে তারা তারা হচ্ছে এমআরএস ইনফেকশনটাকে কন্ট্রোল করার জন্য তারা একটা পলিসি অ্যাপ্লাই করে, যেটাকে বলা হয় সার্চ অ্যান্ড ডিস্ট্রয় পলিসি, যেটা হচ্ছে ইউরোপিয়ানরা এটা ইউজ করে। এবং এমআরএস এর ক্যারিয়াররা হচ্ছে মেইনলি হচ্ছে হেলথ ওয়ার্কার, যারা হচ্ছে হাসপাতালে নিয়মিত যাচ্ছে, যে মেডিকেল স্টুডেন্ট, ডক্টর, নার্স এবং হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা থাকে, তারাই মোটামুটি এটাকে হচ্ছে নার্চার করে। এবং তারা অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার হিসেবে থাকে, তাদের নোজের মধ্যে এমআরএস এটা পাওয়া যায়। তো তারা কি করে, তারা তাদের লোকাল পলিসি ডেভেলপ করেছে এমন ভাবে, তারা তাদের সব স্টাফদেরকেই হচ্ছে ওয়াইড স্প্রেড হচ্ছে নেজাল সোয়াবিং নিবে, এবং তাদের মধ্য থেকে যারা হচ্ছে আইডেন্টিফাই হবে অ্যাজ এ ক্যারিয়ার, তাদেরকে হচ্ছে তার আইসোলেশন করবে এবং তাদেরকে হচ্ছে ট্রিটমেন্ট দিবে। এবং সেই সাথে তারা যে ওয়ার্ডে কাজ করেছিল সেই ওয়ার্ডটাকে তারা ক্লোজ করবে, এবং ফাইনালি তারা হচ্ছে তাদের এনভায়রনমেন্টটাকে হচ্ছে ডিসইনফেক্টেন্ট করতে সক্ষম হয়। তো এইভাবেই তারা হচ্ছে একদম এমআরএস এর যে লেভেলটা তারা একদম লোতে নামিয়ে নিয়ে আসছে। এর ফলে তাদের পেশেন্টদের ক্ষেত্রে এমআরএস এর ইনফেকশন অনেক কম হয়, এবং তাদের জন্য এই যুদ্ধটা অনেক সহজ। কিন্তু আমাদের দেশে এমআরএস এ মোটামুটি আমরা খুবই ফেস করি, এবং আমাদের রোগীদের যখন এমআরএস এ হয়ে যায় তখন আমরা কি ধরনের অ্যান্টিবায়োটিক দিব, তখন দেখা যায় যে সেটা খুবই এক্সপেন্সিভ অ্যান্টিবায়োটিক হয়ে যায়, যেমন লিনাজোলিড, তারপর হচ্ছে ড্যাপ্টোমাইসিন, তারপর হচ্ছে টিকোপ্লানিন, এগুলো খুবই এক্সপেন্সিভ, এবং সাথে হচ্ছে আবার বিভিন্ন ধরনের টক্সিসিটিও আছে, যেমন এগুলো রেনাল টক্সিসিটি ডেভেলপ করে, হেপাটিক টক্সিসিটি ডেভেলপ করে, এবং ম্যারো সাপ্রেশন করে। তাহলে আমরা পড়তে পড়তে দুইটা বড় বড় মাইক্রো অর্গানিজম এবং তাদের এগেনস্টে কোন ধরনের অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করব তা জেনে গেলাম। স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন, আর একটা হচ্ছে স্টেফেলোকক্কাস। এবং স্টেফেলোকক্কাস থেকে এমআরএস এ নিয়ে যা বললাম, এটা কিন্তু তোমাদের হচ্ছে শর্ট নোট হিসেবে আসতেই পারে। তো আশা করি তোমরা সুন্দর করে এটা লিখে দিবা যে এটা কোন এই এগেনস্টে কোন অ্যান্টিবায়োটিকটা দিবা, এবং এমআরএস এটা হচ্ছে কি ধরনের ইনফেকশন, এবং এটার হচ্ছে অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার থাকে, এবং এটা কন্ট্রোল করার জন্য কি করতে হবে। আসলে এমআরএস এর জন্য প্রিভেন্টিভ ইজ দ্য বেস্ট ওয়ে, যেটা হচ্ছে নর্দার্ন ইউরোপিয়ান ওনারা হচ্ছে তাদের লোকাল পলিসির মাধ্যমে করতে পেরেছে। আমাদের যেটা করতে হয় এমআরএস এর ক্ষেত্রে সেটা ট্রিটমেন্ট, ইনফেকশন হয়ে যাওয়ার পরে আমরা সেটাকে হচ্ছে ট্রিটমেন্ট করি, এবং এটার জন্য পেশেন্টের, এবং তোমরা একটা লিমিটেশনের মধ্যে এটা লিখে দিবা যে এটা হচ্ছে দেখা যাচ্ছে ফিনান্সিয়াল লস হয় পেশেন্টের, এবং হচ্ছে বিভিন্ন ধরনের টক্সিসিটি থাকে মানে হাই রেঞ্জের অ্যান্টিবায়োটিক ইউজ করার জন্য। তো এতটুকু লিখে দিলে তোমাদের শর্ট নোট মোটামুটি হয়ে যাবে। এরপরে যে ইনফেকশনটা জানবো, তোমরা এটা জানো ক্লস্ট্রিডিয়াম ইনফেকশন। এই ক্লস্ট্রিডিয়াম ইনফেকশনটা হচ্ছে এটাও খুবই ইন্টারেস্টিং, এবং তোমাদের কিন্তু পরীক্ষার জন্য আসতেই পারে যে এটার প্যাথোজেনেসিস বলো। স্পেশালি তোমরা জানো ক্লস্ট্রিডিয়াম টিটানি, তারপর হচ্ছে ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স, আর এটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি। তো এই তিনটা যদি অর্গানিজম সম্পর্কে তোমরা একটু হচ্ছে পড়ে নাও যে এগুলো কিভাবে কাজ করে, তাহলে তোমাদের জন্য পরীক্ষায় লেখাটা অনেক ইজি হবে। তো সবার আগে আমরা যেটা পড়ি সেটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি। সেটা হচ্ছে কি করে এই অর্গানিজমটা, এই অর্গানিজমটা আসলে কিন্তু আমাদের বডিতেই থাকে। আমি তোমাদের ছবিটা দেখাই, দেখো আমাদের যে গাটের মধ্যে নানা ধরনের হচ্ছে মাইক্রো অর্গানিজম থাকে, সামার গুড সামার ব্যাড। যদিও ব্যাড হিসেবে আছে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি, এন্টেরোকক্কাস, তারপর হচ্ছে ক্যাম্পেলোবেক্টর, কিন্তু এরা কিন্তু খুব বেশি আপার হ্যান্ড নেয় না। তারা হচ্ছে একটা ইনহিবিটরি স্টেটেই হচ্ছে আমাদের গাটের মধ্যে থেকে যায়, এবং আমাদের কিছু গুড ব্যাকটেরিয়া আছে, যেমন হচ্ছে ইকোলাই, ল্যাক্টোব্যাসিলি, এগুলো হচ্ছে আমাদের ইমিউনিটি বুস্ট করে, এবং হচ্ছে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন করতে সাহায্য করে। কিন্তু কখনো যদি আমাদের পেশেন্ট ইমিউনিটি কমে যায়, এবং হচ্ছে পেশেন্টকে যদি আমরা লং টার্ম কোনো ধরনের অ্যান্টিবায়োটিক দেই, স্পেশালি হচ্ছে তোমার সিপ্রোফ্লক্সাসিলিন এবং কুইনোলন, এই ধরনের কোনো অ্যান্টিবায়োটিক দেই, তাহলে দেখা যাবে তখন এই ব্যাড যে অর্গানিজম ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি, সে তখন মাথা চাড়া দিয়ে উঠবে, এবং সে তখন প্রলিফারেট করবে, এবং সে তখন প্যাথোজেনেসিস ক্রিয়েট করবে। এবং তার যে প্যাথোজেনেসিস সেটা হচ্ছে একটা সিভিয়ার ফর্ম অফ কোলাইটিস, যেটাকে আমরা বলি সিডোমেমব্রেনাস কোলাইটিস। কেন সিডোমেমব্রেনাস কোলাইটিস বলি? কারণ দেখতে, দেখো এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, আসলে নর্মাল
কোলনের যে মিউকোজাটা থাকে এটা হচ্ছে নর্মাল এন্ডোস্কোপিতে এরকম দেখা যায়, কিন্তু যখন তার সিরোমেমব্রেনাস কোলাইটিস হয়ে যায় তখন এরকম হচ্ছে হোয়াইটিশ এবং ইয়েলোইশ একটা স্ট্রিক অফ প্লাক এটা হচ্ছে পুরা কোলনের মিউকোজাটাকে কভার করে ফেলে এবং সেই সাথে কোলনে ইনফ্লামেশন হয় যেটাকে আমরা বলি কোলাইটিস। এই কোলাইটিস যেটা একটা মেমব্রেনের মতো, যেটা আসলে রিয়েল মেমব্রেন না, এই জন্য এটার নাম হচ্ছে সিরোমেমব্রেনাস কোলাইটিস। তো এটা যদি খুব বেশি আমরা মানে আননোটিস থাকে পেশেন্ট বলবে যে তার পেট ব্যথা হচ্ছে এবং তোমরা দেখবা যে ওয়ার্ডে অনেকদিন ধরে পেশেন্ট অ্যান্টিবায়োটিক পাচ্ছে, এই পেশেন্টের হঠাৎ ডায়রিয়া হয়ে গেছে এবং কোনোভাবেই তাকে রিসাসিটেট করা যাচ্ছে না এবং সাথে সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন। তো এই ক্ষেত্রে তখন আমাদের মাথায় রাখতে হবে যে পেশেন্টের হচ্ছে সিটোমেমব্রেনাস কোলাইটিস ডেভেলপ করেছে এবং পেশেন্টকে রিসাসিটেট করতে হবে। তখন তাকে হচ্ছে আরেক ধরনের অ্যান্টিবায়োটিক দিতে হবে যেটা ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলির জন্য হচ্ছে ওয়ার্ক করে, সেটা হচ্ছে ম্যাট্রোনিডাজল এবং ভ্যানকোমাইসিন। তো এই প্রশ্নটা কিন্তু হচ্ছে এমআরসিএস পরীক্ষাতেও আসে তোমাদেরকে, যখন তোমরা একটু বড় হবে বা অলরেডি এমআরসিএস পরীক্ষা দিয়েছো তারা দেখবে যে এরকম স্টেশনে এরকম ওরা হচ্ছে একটা কোলোনোস্কোপির একটা ছবি দিয়ে রাখবে, তখন এটা থেকে তোমাকে প্যাথোজেনেসিসটা জিজ্ঞেস করতে পারে। তো তোমরা এভাবেই অ্যান্সার করবে এবং এটার এগেনস্টে যে অ্যান্টিবায়োটিকটা সেটা মনে রাখবা, সেটা হচ্ছে মেট্রোনিডাজল এবং ভ্যানকোমাইসিন। এই 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 এতটুকুই হচ্ছে আমাদের ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি সম্পর্কে জানলে হবে। এরপরে আমরা ক্লস্ট্রিডিয়ামের যে বাকি যে দুইজন আছে তাদের সম্পর্কে একটু জানবো। আর এখান থেকে ছোট্ট করে একটু জেনে নেই আরো কিছু অর্গানিজম আছে যেগুলো আমাদের মাথায় রাখতে হয়, যেমন হচ্ছে অ্যারোবিক গ্রাম নেগেটিভ বেসিলি, ইকোলাই, তারপর হচ্ছে ক্লেবশিয়েলা, ব্যাকটেরিয়াস ইত্যাদি। এরাও হচ্ছে নানা ধরনের ইনফেকশন করে থাকে এবং এদের এগেনস্টে যখন আমরা চিন্তা করব যে ইকোলাই বা ক্লেবশিয়েলা বা সিডোমোনাস ইনফেকশন হয়েছে তাদের জন্য আমাদের এফেক্টিভ অ্যান্টিবায়োটিক হচ্ছে অ্যামিনোগ্লাইকোসাইড, কুইনোলোন। এবং কখনো কখনো দেখা যাচ্ছে যে সিডোমোনাসটা দেখা যায় এত বেশি মানে রেজিস্ট্যান্স ডেভেলপ করে, তখন দেখা যাচ্ছে যে এই নর্মাল কুইনোলোন বা অ্যামিনোগ্লাইকোসাইড এটা ওয়ার্ক করে না, আমাদের তখন হচ্ছে মিরোপেনামও ইউজ করতে হয়। আপনারা সবাই জানো মিরোপেনাম খুবই কস্টলি একটা অ্যান্টিবায়োটিক। আরেকটা মাইক্রো অর্গানিজম আছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াস, সেটা হচ্ছে নন স্পোর বিয়ারিং এবং এটা স্ট্রিক্ট অ্যানারোবিক। এই অ্যানারোবিক মাইক্রো অর্গানিজমটা মেইনলি হচ্ছে যখনই আমরা কোনো ওরাল ক্যাভিটিতে কোনো হচ্ছে ইনফেকশন হয় বা কোনো উন্ড তৈরি হয়, দেখা যায় যে মুখে কেটে গেছে বা হচ্ছে কখন আমরা সার্জারি যেটা করি পেরিনিয়াম সার্জারিতে, যেমন গাইনি ম্যাডাম যখন ভেজাইনাতে কোনো সার্জারি করে বা হচ্ছে কোনো অ্যানাল ক্যানালে কোনো সার্জারি করে, এইসব জায়গাগুলোতে যখন সার্জারি করা হয় তখন তোমাদের অবশ্যই হচ্ছে মেট্রোনিডাজল কভার রাখতে হবে, কারণ ব্যাকটেরিয়াস যে অর্গানিজমটা তারা হচ্ছে কোলোনাইজ করে মেনলি লার্জ বাওয়ালে, ভ্যাজাইনাতে এবং ওরোফ্যারিংসে। আমি একটু তাড়াতাড়ি বললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝো বা হচ্ছে কোনো জিনিস রিপিট করতে হয় আমাকে বলবা। আচ্ছা, এরপরে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটানি। এটাও হচ্ছে তোমাদের দেখবা যে ক্লাস হঠাৎ করে স্যাররা জিজ্ঞেস করতে পারে যে বলো তো এটার প্যাথোজেনেসিসটা কি, বা দেখবা যে তোমাদের পরীক্ষাতেও শর্ট নোট চলে আসতে পারে। খুবই সোজা। ক্লস্ট্রিডিয়াম টিটানি যেটা কি করে, সে তো হচ্ছে একটা অ্যানারোবিক এনভায়রনমেন্ট তোমার ওকে দিতে হবে। তো ধরো কোনো জায়গায় একটু ডিপ কোনো উন্ড হলো বা কোনো জায়গায় হচ্ছে কন্টামিনেটেড উন্ড হলো, যেগুলো আমরা জানি যে মেটাল যেটা হচ্ছে রাস্ট পড়ে গেছে এমন কোনো মেটালে হচ্ছে যদি কোনো কাট ইনজুরি হয় তখনই সেগুলো হচ্ছে প্রন্টো ডেভেলপ হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটানি ইনফেকশন। তো ওরা ওখানে কোলোনাইজ করবে এবং তারা স্পোর গ্রো করবে। এগুলো হচ্ছে গ্রাম পজিটিভ স্পোর ফর্মিং মাইক্রো অর্গানিজম। তারা সেখানে কি করবে, তারা হচ্ছে অ্যানারোবিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করে তারা হচ্ছে ওখানে জার্মিনেট করতে থাকবে এবং তারা রিলিজ করবে হচ্ছে এক্সোটক্সিন। তো এক্সোটক্সিনটার নামও আছে, দুই ধরনের এক্সোটক্সিন রিলিজ করে, একটা হচ্ছে টিটানোস্পাসমিন আর একটা হচ্ছে টিটানোলাইসিন। এখন হচ্ছে টিটানোলাইসিন এটা শুনেই বুঝতে পারছো এই হচ্ছে লাইসিস করবে, হিমোলাইসিস করবে। এখন টিটানোস্পাসমিনটা কি করবে, অবশ্যই স্পাজম করবে। টিটানোস্পাসমিনটা কি করবে, এটা হচ্ছে মোটামুটি সে সার্কুলেশনের মাধ্যমেও যায়, তারপর হচ্ছে তোমার লিম্ফেটিক্স এর মাধ্যমেও যায় এবং হচ্ছে পেরিনেরাল শীতের মাধ্যমেও যায়। যে তার মেইন লক্ষ্য হচ্ছে আমাদের হচ্ছে নিউরোমাস্কুলার জাংশন যেটা হচ্ছে এনএমজে এখানে যাওয়া। সে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের এনএমজে নিউরোমাস্কুলার জাংশনে যাবে, সেখানে গিয়ে সে অ্যাটাক করবে কোলিনেস্টেরেজ এনজাইমকে। কোলিনেস্টেরেজ এনজাইমটা কি, কোলিনেস্টেরেজ এনজাইমটা হচ্ছে আমাদের যে অ্যাড্রেনার্জিক নার্ভ থাকে সেটা হচ্ছে মেনলি রিলিজ করে অ্যাসিটাইলকোলিন। তো অ্যাসিটাইলকোলিনটাকে হচ্ছে ডিগ্রেড করে দেয়।
এর ফলে অ্যাসিটাইলকোলিন যখন ডিগ্রেড হয়ে যায় তখন আমাদের সিম্প্যাথেটিক যে নার্ভ সিস্টেম বা অ্যাড্রেনার্জিক নার্ভ সিস্টেম তখন রেস্টিং স্টেজে চলে আসে। তো এই টিটানোস্পাজমিনটা যেহেতু কোলিনেস্টেরেজ এনজাইমটাকে ব্লক করে দিচ্ছে, তখন দেখা যাচ্ছে নিউরোমাসকুলার জাংশনে অ্যাসিটাইলকোলিন দিয়ে পুরো ফ্লাড হয়ে যাচ্ছে। তখন আমাদের অ্যাড্রেনার্জিক নার্ভ বা সিম্প্যাথেটিক নার্ভ আর কখনো রেস্টিং স্টেজে যেতে পারছে না। তখন দেখা যাচ্ছে সিম্প্যাথেটিকের কাজই কি, সবসময় হচ্ছে এক্সাইটেড কিছু একটা করা। তো দেখা যাবে যে ওই মাসল গুলো তার হচ্ছে হাইপার এক্সাইটেড হয়ে যাচ্ছে, রিফ্লেক্স স্পাজম হয়ে যাচ্ছে, কিন্তু পেশেন্ট হচ্ছে যে আর হচ্ছে রিল্যাক্স স্টেজে আসছে না। ধরো আমরা যখন হাসি তখন আমাদের কি মাসলটা স্পাজম করে ফেসের, কিন্তু আমরা তো ইচ্ছা করলেই হচ্ছে যে দেখা যাচ্ছে চুপচাপ থাকলেও আমার মাসল হচ্ছে রেস্টিং স্টেজে থাকতেছে। কিন্তু যদি যার টিটানি ইনফেকশন হয়ে যায় তখন দেখা যায় সে আর তার মাসল কন্ট্রোল করতে পারে না। সামান্য একটা স্টিমুলাস হলো, লাইট বা সাউন্ড, এনি স্টিমুলাস, তার দেখা যাচ্ছে যে তার মাসল গুলা হচ্ছে কন্ট্রাকশন শুরু হয়ে গেছে। এবং যেহেতু তার মাসল গুলো হচ্ছে কোলিনেস্টেরাস এনজাইম নেই তাকে রেস্কিউ করার জন্য, তার মাসল গুলো এই পারসিস্টেন্টলি হচ্ছে এরকম স্পাজম বা হচ্ছে হাইপার এক্সাইটেড স্টেজে থাকে। এটা খুবই পেইনফুল, খুবই পেইনফুল। তো পেশেন্টের কন্টিনিউয়াসলি এটা হচ্ছে টনিক এবং ক্লনিক একটা কন্ট্রাকশন হতে থাকে এবং পেশেন্টের কনভালশন হতে থাকে। এবং সেগুলোকে হচ্ছে আমরা এই সাইনগুলোকে হচ্ছে অনেক কিছু বলি, যেমন হচ্ছে ট্রিসমাস। ট্রিসমাস কি, তার হচ্ছে ম্যাস্টিকেশনের জন্য যে মাসল গুলো আছে সেই মাসল গুলো তার স্পাজম হয়ে যায়। এর ফলে সে হচ্ছে তার মুখটাকে আর ওপেন করতে পারে না, যেটাকে আমরা বলি লকড জ, হা করতে পারে না। এরপরে হয়ে যায় পেশেন্টের হচ্ছে, আমি একটা ছবি দেখাই, তোমরা ছবি দেখলে বুঝবা। এটা হচ্ছে রাইসাস সার্ডোনিকাস, এটাকে বলা হয় ডেভিল স্মাইল। তার ফেসের মাসল গুলো স্পাজম হয়ে গেছে, পেশেন্ট হচ্ছে পেশেন্ট কিন্তু খুবই পেইনফুল একটা সিচুয়েশন আছে, কিন্তু তোমার দেখে মনে হতে পারে যে পেশেন্ট হচ্ছে হাসছে। যে এই জন্য এটা নাম দেওয়া হচ্ছে ডেভিল স্মাইল। এই পেশেন্টের হচ্ছে ফেসের মাসল গুলো স্পাজম হয়ে এই এই জিনিসটা তৈরি হয়েছে। তো তোমরা যখন ক্লস্ট্রিডিয়াম টিটানি লিখবা, অর্গানিজমটা সম্পর্কে বলবা এটা হচ্ছে গ্রাম পজিটিভ স্পোর ফর্মিং মাইক্রো অর্গানিজম। তারপর একটু বলবা যে হচ্ছে রাস্ট মেটাল ইনজুরি বা কোন এই ধরনের কোন ডার্টি উন্ড থেকে এটা ক্লস্ট্রিডিয়াম টিটানি হতে পারে। এবং তোমরা কিছু এক্সাম্পলও দিতে পারো যে আগেরকার আমলে হচ্ছে যখন হচ্ছে বেবি ডেলিভারি হতো তখনও দেখা যেত যে তারা হচ্ছে যে বাচ্চার ডেলিভারি করার পর যে আম্বিলিকাল কর্ডটা কাটানোর পরে অনেক সময় দেখা যেত ওখানে হচ্ছে গোবর দিয়ে দিত। তো এই ধরনের কারণে ইউজ করার কারণে দেখা যেত ওদের ওই বাচ্চাদের এই ক্লস্ট্রিডিয়াম টিটানি ইনফেকশনটা বেশি হতো। তো এই ধরনের যখন ইনফেক্টেড এনভায়রনমেন্ট তৈরি হয় তখন ক্লস্ট্রিডিয়াম টিটানি ইনফেকশনটা হয়। এবং প্যাথোজেনিসিস জিনিসটাও তোমরা লিখতে পারবে, যে এটা খুব সহজেই মনে রাখবা যে টিটানোস্পাজমিন এবং টিটানোলাইসিন দুই ধরনের এক্সোটক্সিন রিলিজ হয় এই ইনফেক্টেড উন্ড গুলোতে। এবং এই টিটানোস্পাজমিনটা হচ্ছে নিউরোমাসকুলার জাংশনে যে কলিনেস্টেরেজ এনজাইমটাকে ব্লক করে ফেলে। ফলে কি হয়, ওই জায়গায় হচ্ছে হাইপার এক্সাইটেবিলিটি হয়, রিফ্লেক্স স্পাজম হয়, টনিক ক্লনিক কনভালশন হয় এবং নানা ধরনের সাইন হয়, সিমটম হয়। সেই সাইনগুলো কি, ট্রিসমাস যেটা হচ্ছে লকজ, তারপর হচ্ছে রাইসাস সার্ডোনিকাস, দেখতেই পাচ্ছ ফেসের মাসল গুলো এরকম স্পাজম হয়ে গেছে। এবং যদি সেটা স্পাইনের মাসল বা ব্যাকের মাসল গুলো স্পাজম হয়ে যায়, যেটাকে আমরা ধনুকের মতো হয়ে যায়, পিছন দিকে ব্যাকওয়ার্ড একটা শেপ ধারণ করে, তখন সেটাকে বলি আমরা অপিস্থোটোনাস। যদি স্ট্রেট থাকে সেটাকে বলি অর্থোটোনাস। যদি ফরওয়ার্ড বেন্ডিং হয় তাহলে সেটাকে বলা হয় ইমপ্রোস্থোটোনাস। এবং ল্যাটারাল বেন্ডিং হলে সেটাকে বলা হয় প্লুরোস্থোটোনাস। তো তোমরা যতটুকু মনে রাখতে পারো এই কথাগুলো লিখে দিবে। এখন কি করবা, এখন হচ্ছে প্রথমেই তোমরা চেষ্টা করবা যে ওই পেশেন্টকে আমরা ক্লস্ট্রিডিয়াম টিটানি ইনফেকশন হতে দিব না। তাহলে আমরা প্রিভেন্টিভ ওয়েতে থাকবো। আমরা কি করব, পেশেন্টকে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটানির জন্য হচ্ছে তাকে ভ্যাকসিনেট করে দিব। আমাদের যে হচ্ছে ইপিআই স্ক্যাজুয়ালে দেখা যায় ডিপিটি আছে। সো ডিপিটির মধ্যে ডিপথেরিয়া, পার্টোসিস এবং টিটেনাস। সেক্ষেত্রে বাচ্চা জন্ম হওয়ার পরেই তার 6 উইকস, 10 উইকস এবং 12 উইকসে তারা হচ্ছে টিটেনাসের প্রোফাইলেক্সিস পেয়েই যায়। এবং হচ্ছে যারা হচ্ছে প্রেগনেন্ট থাকে তাদেরকেও আমরা 4 to 6 মান্থস এর ক্ষেত্রে টিটেনাস টক্সয়েড দিয়ে দিই। এবং এডাল্টদের ক্ষেত্রে টিটেনাসের জন্য একটা প্রোফাইলেক্সিস আছে, সেটা হচ্ছে যে সবারই দিয়ে দেওয়া উচিত। দেখা যায় একটু একটা ইনফেক্টেড উন্ড হলো, তারপর দেখা যায় একটা টিটেনাসের একটা শট দিয়ে তারপর আর কেউ ফলো আপ করে না। কিন্তু এটা আসলে পেশেন্টদেরকে বলে দেওয়া উচিত আপনাকে টিটেনাসের একটা শট দেওয়া হয়েছে, আর আপনি যেহেতু এটার ছোটবেলায় যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ফুল কভার দিবে না, কারণ এটা বুস্ট করতে হয়। এবং এভরি 4 ইয়ার টু 5 ইয়ারলি বুস্ট করতে হয়। তো 4 ইয়ারলি টু 5 ইয়ারলি যদি বুস্ট না করা হয় তাহলে কিন্তু তাকে পুরা হচ্ছে ইমিউনাইজেশনটা কমপ্লিট করতে হয়। তো ইমিউনাইজেশনের যে দিতে হয় স্ক্যাজুয়ালটা, সেটা আমাদেরকে একটু বলে দেই। এটা হচ্ছে 5টা ডোজ দিতে হয়। কিভাবে দিতে হয়, একটা হচ্ছে দিলাম তার 1 মাস, ফার্স্ট ডোজ দেওয়ার পরে, তার সেকেন্ড ডোজটা দিব তার 1 মাস পরে, আর থার্ড ডোজটা দিব
সেকেন্ড ডোজ দেওয়ার 6 মান্থস পরে, আর হচ্ছে 4th ডোজটা দিব থার্ড ডোজ দেওয়ার 1 ইয়ার পরে, এবং 5th ডোজ দিব 4th ডোজ দেওয়ার 1 ইয়ার পরে। আমি আবার বলি, তোমার হচ্ছে টিটেনাসের জন্য যে প্রোফাইলেক্সিসটা আমরা ইউজ করি সেটা হচ্ছে 5 ডোজ। ফার্স্ট ডোজ দিলাম, সেকেন্ড ডোজ দিব ফার্স্ট ডোজ দেওয়ার 1 মান্থ পরে, থার্ড ডোজ দিব সেকেন্ড ডোজ দেওয়ার 6 মান্থ পরে, এবং 4th ডোজ দিব থার্ড ডোজ দেওয়ার 1 ইয়ার পরে, 5th ডোজ দিব 4th ডোজ দেওয়ার 1 ইয়ার পরে। এতটুকুই। আর যদি এখন ইনফেকশন হয়েই গেল, আমাদের কিছুই করতে পারলাম না, বা পেশেন্ট হচ্ছে অনেক দেরি করে আসছে, তখন কি করব? তখন আমাদের বাংলাদেশ পার্সপেক্টিভে হচ্ছে এই পেশেন্ট গুলোর জন্য মহাখালীতে হচ্ছে একটা হাসপাতালই আছে, ইনফেকশাস হাসপাতাল। ওখানে আমাদেরকে রেফার করে দিতে হয় পেশেন্টকে, এবং তারা ওখানে ওদের একটা ওয়ার্ড আছে, এবং পুরা হচ্ছে আইসোলেশন করে রাখে, যেখানে হচ্ছে কোনো প্রকার লাইট বা নয়েজ যায় না। কারণ সামান্য লাইট বা নয়েজে পেশেন্টের হচ্ছে কনভালশন কন্ট্রাকশন শুরু হয়ে যায়, এবং সে সাথে পেশেন্টকে আমাদেরকে দিতে হবে এন্টিটিটেনাস ইমিউনোগ্লোবুলিন, সেটা হচ্ছে 3000 ইউনিট দিব, এবং সেই সাথে তাকে হচ্ছে আমরা টিটেনাস টক্সয়েডও দিব ডেল্টয়েডে। এবং এটা যখন ইমিউনোগ্লোবুলিন এবং হচ্ছে টক্সয়েড দিব, সেটা কিন্তু আমরা দিব কাউন্টার সাইডে, একদিকে দেওয়া যাবে না। দেখা যাচ্ছে একটা হচ্ছে লেফট আর্মে দিলে, আর একটা হচ্ছে রাইট আর্মে দিতে হবে। আর হচ্ছে এই ক্লস্ট্রিডিয়াম টিটানির জন্য অ্যান্টিবায়োটিক দিতে হবে, সেটা হচ্ছে পেনিসিলিন হাই ডোজে 20 লাক্স 6 আওয়ারলি। এবং পেশেন্ট যেহেতু তখন লক জো হয়ে গেছে, খেতে পারছে না, এবং তখন তাকে হচ্ছে টোটাল প্যারেন্টাল নিউট্রিশনে দিতে হবে। টোটাল প্যারেন্টাল নিউট্রিশন তোমাদেরকে একদিন পড়াবো। এটা হচ্ছে পুরা হচ্ছে আইভির মাধ্যমে ইন্ট্রাভেনাসলি হচ্ছে তাকে নিউট্রিশন দিতে হয়, এবং পেশেন্টের হচ্ছে ক্যাথেটারাইজেশন থাকবে। এবং যদি সে পেশেন্ট টলারেট করতে পারে, তাহলে আমরা ওরাল ফিডিংও দিতে পারি কিছুদিন পরে, যেটা এনজি টিউবের মাধ্যমে আমরা তাকে দিব। এবং পেশেন্টের হচ্ছে যেহেতু মাসেল একটা খুব মাসেল গুলোর কন্ট্রোল থাকে না, এই পেশেন্টের ক্ষেত্রে দেখা যেতে পারে যে তার মুখে যে বিভিন্ন কালেকশন হয়, সেটাকে আমাদের সাকশন করে দিতে হতে পারে, তার অক্সিজেন লাগতে পারে, এবং তার পোস্টটা চেঞ্জ করে দিতে হবে, যেহেতু তার হচ্ছে বেড সো হতে পারে, ওই জায়গায় ডিভিডি হতে পারে। কারণ তোমরা জানো যে একটা পেশেন্ট যদি অনেকদিন ধরে হচ্ছে বেডে শুয়ে থাকে, তাহলে ওই জায়গায় তার বেড সো হয়ে যায়। এবং হচ্ছে অনেকদিন ধরে যদি হচ্ছে যে তার লিঙ্কটা হচ্ছে আনইউজ থাকে, তাহলে দেখা যায় ওই জায়গায় হচ্ছে তার ব্লাড পুল করে বিভিন্ন ধরনের থ্রোম্বোসিস তৈরি করে। এবং ফাইনালি পেশেন্টের গুড একটা নার্সিং কেয়ার লাগবে। আর এটা যেটা জেনারেল মেজারের পাশাপাশি আমাদের উন্ড কেয়ারটা নিতে হবে। যেই উন্ড থেকে তার ইনফেকশন হয়েছে সেটার কথা ভুলে গেলে হবে না, সেটাকে আমরা হচ্ছে রেগুলার ডেব্রাইটমেন্ট এবং হচ্ছে রেগুলার ড্রেসিং যা যা করার সেটা করব। এই গেল ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি, ক্লস্ট্রিডিয়াম টিটানি নিয়ে হচ্ছে আমাদের যা যা জানা দরকার। পরীক্ষায় আসতে পারে এটার প্যাথোজেনেসিস লিখো, প্রোফাইলেক্সিস লিখো, বা এবং হচ্ছে হাউ উইল ম্যানেজ দিস পেশেন্ট উইথ ক্লস্ট্রিডিয়াম টিটানি, এভাবে আসতে পারে। আশা করি তোমরা সবাই লিখতে পারবে ইনশাল্লাহ। এরপরে হচ্ছে গ্যাস গ্যাংগ্রিন আর হচ্ছে ক্লস্ট্রিডিয়াম পারফিনজেস। তোমরা যখন ভাইবা বোর্ডে বসবা, স্যার অনেক সময় জিজ্ঞেস করে বসার সাথে সাথে কয়েকটা গ্যাস ফর্মিং অর্গানিজমের নাম বলো তো, তখন যেন তোমাদের চিন্তা করতে না হয়, তখন তোমরা চটচট করে বলে দিবা। সেটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স, ক্লস্ট্রিডিয়াম বাইপারমেন্টেন্স, ক্লস্ট্রিডিয়াম সেপ্টিকাম, ক্লস্ট্রিডিয়াম স্পোরোজেন্স। এখন এটা কিভাবে কাজ করে? এটারও প্যাথোজেনেসিসটা বেশ সোজা। এখানে আছে 3 ধরনের টক্সিন, একটা হচ্ছে আলফা টক্সিন, একটা হচ্ছে পাই টক্সিন, আর একটা হচ্ছে কাফা টক্সিন। আলফা টক্সিনটার নাম হচ্ছে, আর এটার নাম হচ্ছে লেসিথিনেজ। এটা হচ্ছে ডিস্ট্রয় করে ডাব্লিউবিসি, আরবিসি, প্লেটলেট, ফাইব্রোব্লাস্ট, মাসল সেল, এগুলোকে ডিস্ট্রয় করে। আর পাই টক্সিনটা মায়োকার্ডিয়াল সাপ্রেশন করে, আর কাফা টক্সিনটা ডিস্ট্রাকশন করে কানেকটিভ টিস্যু এবং ব্লাড ভেসেলস। এবং এটা একটা উন্ড যেটাতে হচ্ছে তার গ্যাস গ্যাংগ্রিন হয়েছে। গ্যাস গ্যাংগ্রিনের ক্ষেত্রে তোমরা প্যাথোজেনেসিসটা লিখে দিবে, এবং এটার জন্য হচ্ছে জেনারেল কেয়ার এবং লোকাল কেয়ার দিয়ে দিবে। জেনারেল কেয়ারের মধ্যে হচ্ছে তার নিউট্রিশনের কথা লিখবে, তার হচ্ছে স্কিন কেয়ার হাইজিনের কথা লিখবে, ক্যাথেটারাইজেশন, যদি পেশেন্ট সিভিয়ারলি ইনফেক্টেড থাকে, তাহলে যদি তার হচ্ছে কনশাস লেভেলটা অল্টার্ড হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে পেশেন্টের হচ্ছে ক্যাথেটার এবং অক্সিজেন লাগতে পারে, সেভাবে করে লিখে দিবে। আর হচ্ছে পেশেন্টের হচ্ছে অ্যান্টিবায়োটিক চুজ করতে হবে পেনিসিলিন। এবং আমাদের লোকাল কেয়ারের মধ্যে সার্জিক্যাল এক্সিশন, সার্জিক্যাল ডেব্রাইটমেন্ট করতে হবে, এবং কখনো কখনো লাইফ বাঁচাতে গেলে হয়তো আমাদের লিম্বটাকে অ্যাম্পুটেশনও করতে হতে পারে। আচ্ছা, এখানে আমি একটা ছোট করে বলে রাখি, তোমাদের কিন্তু স্যাররা অনেক বড় বড় কথা বলার পরে ফট করে আবার জিজ্ঞেস করে ফেলে যে তোমরা বলো তো গ্যাংগ্রিন বলতে কি বুঝো, বলো তো নেক্রোসিস বলতে কি বুঝো, বলো তো অ্যাপোপ্টোসিস বলতে কি বুঝো। এই ধরনের কিছু ছোট ছোট প্রশ্ন কিন্তু ওনারা করে ফেলেন। সো এই জিনিসগুলো একদম বেসিক।
আমি তোমাদেরকে তাও একবার একটু মনে করিয়ে দিই, এটা খুবই সহজ। গ্যাংগ্রিন হচ্ছে তোমার ম্যাক্রোস্কোপিক ডেথ অফ দ্য টিস্যু, আর হচ্ছে তোমার নেক্রোসিস হচ্ছে মাইক্রোস্কোপিক ডেথ অফ দ্য টিস্যু, আর হচ্ছে যেটা অ্যাপোপ্টোসিস সেটা হচ্ছে প্রোগ্রাম সেল ডেথ। এই হচ্ছে যে পার্থক্যগুলো, একটা হচ্ছে মাইক্রোস্কোপিক ডেথ সেটা হচ্ছে নেক্রোসিস, আর হচ্ছে যেটা ম্যাক্রোস্কোপিক ডেথ সেটা হচ্ছে গ্যাংগ্রিন, আর যেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস সেটা হচ্ছে প্রোগ্রাম সেল ডেথ। মোটামুটি এই গেল একটা সংজ্ঞা, আর আমরা গ্যাস গ্যাংগ্রিন সম্পর্কে জেনে গেলাম। আরেকটা ইনফেকশন হয় সেটা হচ্ছে নেক্রোটাইজিং ফাসাইটিস। এটা কি? নেক্রোটাইজিং ফাসাইটিস, জানি না তোমাদের জন্য এটা প্রথম শুনেছো কিনা, এটাও কিন্তু তোমাদের শর্ট নোট হিসেবে আসতে পারে। নেক্রোটাইজিং ফাসাইটিস এর কিন্তু অনেকগুলো নাম আছে, যেমন হচ্ছে এটার নাম হচ্ছে সাবডার্মাল গ্যাংগ্রিন, তারপর হচ্ছে এটা যদি হচ্ছে পেটের মধ্যে হয় তখন সেটাকে অ্যাবডোমেনে হলে সেটাকে আমরা বলি মেলিনি সিনার্জিস্টিক গ্যাংগ্রিন, সেটা যদি টেস্টিসে হয় সেটাকে আমরা বলি ফোরনিয়ার্স গ্যাংগ্রিন বা শেমফুল এক্সপোজার অফ টেস্টিস। তো নেক্রোটাইজিং ফাসাইটিস অনেকভাবে তোমাদের শর্ট নোট আসতে পারে। তোমাদের যদি সাবডার্মাল গ্যাংগ্রিন আসে, সেটাও তোমরা যদি না জানো যে এটাকে হচ্ছে নেক্রোটাইজিং ফাসাইটিস সম্পর্কে লিখতে হবে, তাহলে কিন্তু সেই শর্ট নোটটা অ্যান্সার করতে পারবা না। তাই এগুলার যেগুলো অনেকগুলো নাম থাকে সেই নামগুলো আমাদেরকে জানতে হবে। তো নেক্রোটাইজিং ফাসাইটিসের একটা প্যাথোজেনেসিস আছে, এবং এটা হয় মেইনলি পলিমাইক্রোবিয়াল ইনফেকশন। পলিমাইক্রোবিয়াল ইনফেকশন মানে অনেকগুলো মাইক্রো অর্গানিজম দিয়ে এটার ইনফেকশন হয়। সেটা হতে পারে স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, তারপর ইশেরিচিয়া কোলাই, সিডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম, ব্যাকটেরিয়াস ইত্যাদি নানা ধরনের অর্গানিজম দিয়ে যখন এনভায়রনমেন্টটা হচ্ছে একটা অ্যানারোবিক এনভায়রনমেন্ট হয়ে যায়, তখন হচ্ছে সেই জায়গায় কি হবে, গ্যাস ফর্মেশন হবে এবং বিভিন্ন ধরনের এন্ডোটক্সিন রিলিজ হবে। যেহেতু ওই জায়গায় গ্যাস ফর্মেশন হচ্ছে, তো গ্যাস ফর্মেশন হয়ে ওই জায়গায় দেখা যাবে যে প্রেসার ক্রিয়েট করবে, প্রেসার ক্রিয়েট করে অক্লুশন অফ দ্য আর্টারিওলস, ছোট ছোট আর্টারিওলস যেটা হচ্ছে স্কিন এবং সাবকিউটেনিয়াস টিস্যুকে হচ্ছে সাপ্লাই করছে, তাদেরকে হচ্ছে অক্লুড করে দিবে। যেহেতু ওই জায়গায় ব্লাড সাপ্লাই অক্লুডেড হয়ে যাচ্ছে, তখন কি হবে, স্কিন এবং সাবকিউটেনিয়াস টিস্যু গুলো মরে যাবে, সেই জায়গায় গ্যাংগ্রিন বা নেক্রোসিস হবে। এই জিনিসটার নামই হচ্ছে নেক্রোটাইজিং ফাসাইটিস। এটা হচ্ছে মেইনলি স্কিন এবং সাবকিউটেনিয়াস টিস্যু লেভেলেই হচ্ছে গ্যাংগ্রিন করে। আর এই ধরনের যেহেতু গ্যাস ফর্মেশন করে, তো এই ক্ষেত্রে কিছু সাইন সিমটম একটু কার্ডিনাল সাইন সিমটম আছে। দেখা যায় পেশেন্টের হচ্ছে ওই গ্যাস ফর্মেশন যেহেতু হয়ে যাচ্ছে এন্ট্রেপ্ট একটা জায়গায়, তখন ওই জায়গায় তার আনইউজুয়াল পেইন হবে এবং ফুলে যাবে, ইডিমা হবে, দেখা যাবে ইরাইডেমার চেয়েও বেশি তার ইডিমা হয়েছে। এবং তোমরা হচ্ছে ওখানে যেটা সার্জিক্যাল ইনফাইসিমা বলে, যে হচ্ছে যে সাবকিউটেনিয়াস টিস্যু লেভেলে যদি গ্যাস ফর্মেশন করে, তখন ওই জায়গায় ক্রিপিটেশন হয়, চাপ দিলে মনে হবে যে একটা বাবলি বাবলি একটা 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 অ্যাপিয়ারেন্স তার আসবে, এবং স্কিনে ব্লিস্টার থাকতে পারে এবং জ্বর থাকবে, ফিভার থাকবে, গ্রে এবং ডিশ ওয়াটার পাস বা হচ্ছে গ্রেইশ তার হচ্ছে ডিসচার্জ আসবে, এবং হচ্ছে পিঙ্ক অরেঞ্জ স্কিন স্টেইন হতে পারে, এবং পেশেন্টের ওখানে গ্যাংগ্রিন থাকতে পারে। আর হচ্ছে সব ইনফেকশনেরই হচ্ছে একটা কমন একটা হচ্ছে কনসিকুয়েন্স আছে, সেটা আমরা আমাদের পরবর্তী স্লাইডে জানবো। যে কমন কনসিকুয়েন্সটা হচ্ছে সিভিয়ার ইনফেকশন। সিভিয়ার ইনফেকশন থেকে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম, সেখান থেকে কি হয়ে যাচ্ছে, সেখান থেকে হয়ে যাচ্ছে সেপসিস, সেপসিস থেকে কি হয়ে যাচ্ছে সেপসিস সিনড্রোম, সেখান থেকে কি হয়ে যাচ্ছে মাল্টি অর্গান ফেলিওর, মাল্টি অর্গান ফেলিওর থেকে কি হয়েছে মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম, সেখান থেকে কি হয়ে যাচ্ছে ডেথ, ডেথ হয়ে যাওয়ার পরে স্বর্গ নরক সবকিছু হয়ে যাবে। তো এই যে কোনো ইনফেকশনের ক্ষেত্রে এই কনসিকুয়েন্স গুলো তোমাদের মাথায় রাখতে হবে। এই জন্যই আমরা ইনফেকশনকে খুব ভয় পাই এবং আমরা আমাদের পেশেন্টকে চেষ্টা করি যাতে কোনো ইনফেকশন না হয় সেভাবে নার্চার করতে। এই গেল নেক্রোটাইজিং ফাসাইটিস সম্পর্কে। তোমরা একটু দেখতেও পাচ্ছ যেভাবে যেভাবে ছবি দেখেও একটু বোঝা যাচ্ছে এগুলো বেলি লাভ থেকেই নেওয়া হয়েছে। একটু গ্রেইশ ডিসচার্জ আছে, পিঙ্কি আছে, ইডিমেটাস আছে, এবং এটা তোমরা যখন ওয়ার্ডে গিয়ে দেখতে পারবে, যদি পেশেন্টের হচ্ছে উন্ডে প্রেস করো তাহলে ওখানে হচ্ছে ক্রিপিটেশন বুঝতে পারবে, এবং সেই সাথে পেশেন্টের জেনারেলাইজ দেখা যাবে ব্যথা থাকবে, জ্বর থাকবে, এবং পেশেন্ট যদি হচ্ছে ঠিকমতো কেয়ার না করা হয় তাহলে পেশেন্ট আলটিমেটলি শকে গিয়ে সেপসিস হয়ে তার হচ্ছে মাল্টি অর্গান ফেলিওর হয়ে পেশেন্ট হচ্ছে ডেথ হবে। এই গেল হচ্ছে নেক্রোটাইজিং ফাসাইটিস সম্পর্কে প্যাথোজেনেসিস, তার সিমটম, এবং হচ্ছে কনসিকুয়েন্স ইফ পেশেন্ট গেট ইনএডুকুয়েট ট্রিটমেন্ট। এখন আমরা চলে যাচ্ছি একটা সার্জিক্যাল, যদিও এটা আসলে ক্লাসিফিকেশন অফ সার্জিক্যাল উন্ড এটা বলা ঠিক হবে না, এটা আসলে ক্লাসিফিকেশন অফ দা সার্জারি, মানে হচ্ছে যে আমরা একটা সার্জারি যখন করি আমরা সেটাকে ভাগ করি, এটা হচ্ছে ক্লিন সার্জারি, এটা হচ্ছে
ক্লিন কন্টামিনেটেড সার্জারি, এটা হচ্ছে কন্টামিনেটেড সার্জারি, এটা হচ্ছে ডার্টি সার্জারি। সেটা হচ্ছে কিভাবে ভাগ করি, এই যে আমাদের সার্জারি গুলো হয় সেটাকে আমরা এই 4টা ওয়েতে ভাগ করে আমরা বুঝতে পারি, আগে থেকে প্রেডিক্ট করতে পারি যে এই সার্জারির জন্য এত% ইনফেকশন হইতে পারে, এই সার্জারির জন্য এত% ইনফেকশন হতে পারে, এই সার্জারির জন্য এত%। তো এই জিনিসগুলো আমাদের টাইপ অফ সার্জারি জানতে হবে যেটা, এবং সেটার সাথে আমাদের কত% ইনফেকশন হয় সেটাও জানতে হবে। এটা পরীক্ষায় আসতে পারে যে তোমরা হচ্ছে সার্জিক্যাল উন্ডকে কিভাবে ক্লাসিফাই করবা বা হচ্ছে টাইপ অফ সার্জারি কি কি, তখন এটা তোমাদের লিখতে হবে। ক্লিন সার্জারি যেটা, সেটা হচ্ছে মেইনলি হচ্ছে যদি আমরা সারফেসে থাকি, ধরো হচ্ছে কোনো ক্যাভিটি ওপেন করলাম না, কি ধরনের অপারেশন, ধরো হচ্ছে ব্রেস্টের কোনো সার্জারি করলাম, সেই ক্ষেত্রে তো কোনো ক্যাভিটি ওপেন করা হচ্ছে না, শুধু স্কিনের মধ্যে কোনো তার সার্জারিটা করা হলো। বা হচ্ছে হার্নিয়া অপারেশন করলাম, ইনগুইনাল হার্নিয়া অপারেশন, সেক্ষেত্রে তো কোনো ক্যাভিটি ওপেন করলাম না। যদি সেটা হচ্ছে ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া হয়, যাতে জাস্ট আমরা হচ্ছে ম্যাশ বসাইতে চলে আসলাম। এরপরে হচ্ছে ধরো লাইপোমা সার্জারি, স্কিনের কোনো লাইপোমা সার্জারি করা হলো, সেক্ষেত্রে কোনো ক্যাভিটি ওপেন করা হলো না, বা সার্কামসিশন, এই ধরনের সার্জারি গুলো সেটা হচ্ছে ক্লিন সার্জারি। এই ক্ষেত্রে হচ্ছে পেশেন্টের ইনফেকশন রেট হচ্ছে 1 to 2%। আর হচ্ছে ক্লিন কন্টামিনেটেড সার্জারি কোনগুলো, সেক্ষেত্রে আমরা হচ্ছে তার ভিসকাস ক্যাভিটি ওপেন করে ভিসকাস ওপেন করলাম, কিন্তু এখানে মিনিমাল স্পিলেজ হলো। ধরো হচ্ছে আমরা গ্যাস্ট্রিক সার্জারি করলাম বা বিলিয়ারি সার্জারি করলাম, যেমন গল ব্লাডার অপারেশন করলাম, গল ব্লাডার অপারেশনে যদি কোনো হচ্ছে বাইল স্পিলেজ না হয়, আমরা এটা হচ্ছে সুন্দর মতো করে নিয়ে আসতে পারি, তাহলে সেটা হচ্ছে ক্লিন কন্টামিনেটেড সার্জারি। সেক্ষেত্রে ইনফেকশন রেট হচ্ছে বিলো 10%। আর কন্টামিনেটেড সার্জারি কোনটা, কন্টামিনেটেড সার্জারি হচ্ছে এখানে ভিসকাস ওপেন করা হলো এবং এখানে স্পিলেজ হয়েছে, সেক্ষেত্রে সেটার এক্সাম্পল ধরো হচ্ছে গলব্লাডার সার্জারি করলাম, সেক্ষেত্রে হচ্ছে যে বাইল হচ্ছে ক্যাভিটিতে চলে আসছে। বা হচ্ছে গার্ড সার্জারি করলাম, করার পরে দেখা যাচ্ছে কন্টেন্টটা হচ্ছে ক্লাম্প ঠিক মতো না করার কারণে কন্টেন্টটা হচ্ছে ফিল্ডে চলে আসছে। তো এই ধরনের সার্জারি গুলো হচ্ছে কন্টামিনেটেড সার্জারি, এবং এক্ষেত্রে ইনফেকশনের রেট হচ্ছে 15 to 20%। আরেকটা সার্জারি সেটা হচ্ছে ডার্টি সার্জারি, যখন হচ্ছে বার্স্ট অ্যাপেন্ডিক্স যখন হচ্ছে বার্স্ট করে নিয়ে আসে, পারফোরেশন হয়ে যায় এবং পাস থাকে, ফিকাল ম্যাটেরিয়াল থাকে, পুঁজ থাকে যেগুলো, সেগুলো হচ্ছে ডার্টি সার্জারি। এই ক্ষেত্রে মোটামুটি একদম মানে ইনফেকশন রেট হবেই, এটা হচ্ছে বিলো 40%। এই হচ্ছে একটা ক্লাসিফিকেশন, এটা মোটামুটি তোমাদের পরীক্ষায় জিজ্ঞেসই করবে স্যাররা যে বলো ক্লিন সার্জারি বলতে কি বুঝো, ক্লিন কন্টামিনেটেড সার্জারি কি বুঝো, কন্টামিনেটেড সার্জারি কোনটা, ডার্টি সার্জারি কোনটা, একটা এক্সাম্পল দাও, এবং এই ক্ষেত্রে কোনটার জন্য কোন ইনফেকশন রেট কত% হতে পারে, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস সেটা হচ্ছে আন্ডার গ্রেড লেভেলে হয়তো বা স্যাররা নাও দিতে পারে, কিন্তু হচ্ছে একটু পোস্ট গ্রেড লেভেলে যারা আছে, যারা ফেজে পরীক্ষা দিবে, তাদের জন্য কিন্তু এটা দিয়েই দেয়, এবং এটা 5 নম্বরের একটা প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রেডিং, সাউথহ্যাম্পটন উন্ড গ্রেডিং যেটাকে বলা হচ্ছে। এটা সহজ, মানে একবার পড়লেই হয়ে যাবে। ওরা ভাগ করেছে 5 ভাবে। আমরা যখন কোনো সার্জারি করার পরে যখন চেক ড্রেসিং করি, তখন কি দেখি, যদি দেখি যে তার হচ্ছে স্কিনে হচ্ছে কোনো কিছুই মানে কোনো কালেকশন নাই, আমরা তো জানি যে সাইন অফ ইনফ্লামেশন আছে কিছু, যে ওই জায়গাটা হচ্ছে ইরাইদেমা হয়ে যাবে, ক্যালোর, ডুবোর, তারপর হচ্ছে লস অফ ফাংশনালোসা, এই ধরনের টিউমার, এই ধরনের কোনো জিনিস যেগুলো এই সাইনগুলো আমরা খুঁজি, যে এইগুলা হলে যে আমাদের এই উনটা হচ্ছে ইনফেক্টেড হতে পারে, আমাকে হচ্ছে মেজার নিতে হবে। তো এই এই ক্রাইটেরিয়া গুলো অ্যাপিয়ারেন্সের সাথে সাথেই তারা হচ্ছে সাউথহ্যাম্পটন উন্ড গ্রেডিংটা করেছে। 0 মানে নর্মাল হিলিং, আমি খুললাম, খুলে একদম ফ্রেশ হল, কোনো প্রকার লাল নাই, কোনো প্রকার ফোলা নাই, কোনো প্রকার ডিসচার্জ নাই, বাংলা ভাষায় বললে যেটা হয় সেটা। আর যদি হচ্ছে 1, এখানে হচ্ছে নর্মাল হিলিং হয়েছে, কিন্তু দেখলাম যে সুচার এন্ডের কাছে একটু হচ্ছে ইরাইদেমা আছে, একটু হচ্ছে কেমন যেমন ব্রুজিং এর মতো আছে, সেটা হচ্ছে 1। এখন 2 হচ্ছে সাথে লালের সাথে আবার অন্য কিছু আছে, লাল ইরাইদেমা সাথে হচ্ছে ইডিমাও আছে, একটু ফোলাও আছে ওই জায়গাটা, তাহলে হচ্ছে সেটা 2। আর 3 যখন হবে সেটা হচ্ছে যে তার এখন ডিসচার্জ চলে আসছে, সেটা হচ্ছে ক্লিয়ার বা হচ্ছে সেরোসেনগুইনাস ডিসচার্জ এখান থেকে চলে আসছে। আর যেটা 4 গ্রেডিং হবে, এই ক্ষেত্রে ডিসচার্জটা একদম মানে একদমই খুবই ডিসঅ্যাপয়েন্টিং, একদম বোঝাই যাচ্ছে এটা পাস পুরুলেন ডিসচার্জ, তখন এটা হচ্ছে গ্রেড হয়ে যাবে 4। আর 5 হচ্ছে ডিপ অর সিভিয়ার উইন্ড ইনফেকশন উইথ অর উইদাউট টিস্যু ব্রেকডাউন, তখন দেখবা যে এটা ইনফেকশনটা মানে একদম টানেল হয়ে খুলে চলে আসতেছে, দেখা যাচ্ছে যে তার স্কিনও ইনভলভ হয়ে গেছে, সাবকিউটেনিয়াস টিস্যু ইনভলভ হয়ে গেছে, মাসল ইনভলভ হয়ে গেছে, তখন এটা হয়ে যাবে 5। এই একবার তোমরা একটু নিজেরাও দেখে নাও।
মনে রাখা তোমাদের জন্য সহজ, মনে রাখতে পারলে একদম ছক্কা 5 নাম্বার। 0 মানে নর্মাল হিলিং, 1 হচ্ছে নর্মাল হিলিং উইথ মাইল্ড ইরাইদেমা, 2 হচ্ছে ইরাইদেমা প্লাস আদার সাইন অফ ইনফ্লামেশন, 3 ক্লিয়ার অর hemoserous discharge, 4 pass or purulent discharge, 5 with the wound have deep or severe wound infection. আরেকটা হচ্ছে অ্যাসেপসিস wound scoring system, এটার নামের সাথে এটার হচ্ছে মিল। অ্যাসেপসিস এ দিয়ে হচ্ছে অ্যাডিশনাল ট্রিটমেন্ট। ধরো এখানে হচ্ছে wound ইনফেকশন হওয়ার কারণে আমরা ওইখানে যেহেতু যে জায়গায় কোনো পাস হলে আমরা কি করি বা অ্যাক্সেস হলে কি করি, সেটা ড্রেন করে দিই, বা হচ্ছে কোনো ইনফেক্টেড যদি টিস্যু থাকে সেটা কি করি, ডেব্রাইট করি এবং সাথে অ্যান্টিবায়োটিক দিই। এই ধরনের অ্যাডিশনাল ট্রিটমেন্ট দেওয়া হলো। এটা একটা, এটার পয়েন্টগুলো মনে রাখার দরকার নাই, পয়েন্টগুলো মনে রাখা একটু কঠিন, শুধু জাস্ট নামগুলো মনে রাখো। এ দিয়ে হচ্ছে অ্যাডিশনাল ট্রিটমেন্ট, এস পরবর্তী এসএস এর জন্য হচ্ছে সেরাস ডিসচার্জ, ই দিয়ে হচ্ছে ইরাইদেমা, পি দিয়ে হচ্ছে পুরুলেন্ট ডিসচার্জ, এস দিয়ে হচ্ছে সেপারেশন অফ ডিপ টিস্যু, আই দিয়ে হচ্ছে আইসোলেশন অফ ব্যাকটেরিয়া ফ্রম উন্ড। আমরা তখন যদি কালচার করি তখন দেখা যাবে ওখানে ব্যাকটেরিয়া গ্রো করেছে। এবং পরবর্তী এস এর জন্য স্টে অ্যাজ ইনপেশেন্ট prolonged over 14 days as a result of wound infection. এই দুটাই হচ্ছে wound scoring system। এটা আসলে বোঝানোর কিছু নাই, এটা তোমাদেরকে মেমোরাইজ করতে হবে, কারণ পরীক্ষার সময় এটা আসতে পারে, আন্ডারগ্রেডেও আসতে পারে। সো এটা অবহেলা করার কিছু নাই, অবহেলা করলে পরে নিজেদেরই মন খারাপ হবে অনেক। এখন যেটা পড়াবো সেটা হচ্ছে যে অনেক সময় মানে এত সুন্দর করে চলে আসে যে সার্জিক্যাল সাইট ইনফেকশন কি, সার্জিক্যাল সাইট ইনফেকশন পরীক্ষার ভাইবা বোর্ডে এটা তোমাদের রিটেনে আসতে পারে, এটা ভাইবা বোর্ডে আসতে পারে। প্রশ্নটা এরকম থাকতে পারে যে তোমরা সার্জিক্যাল সাইট ইনফেকশনের সিডিসি ডেফিনেশনটা বলো তো। এবং আমি এটা দেখেছি যে এটা 27 নাম্বার বেইলি ল্যাবে এই ডেফিনেশনটা তুলে দিয়েছে, এটা 26-এর ডেফিনেশনটা আছে, তোমরা এই ডেফিনেশনটা মনে রাখবা। সার্জিক্যাল সাইট ইনফেকশন মানে হচ্ছে যদি আফটার সার্জারি করার পরে যদি নন প্রস্থেটিক সার্জারি করো, মানে ধরো কোনো ইমপ্লান্ট দিলা না, তোমরা তো জানো যে অর্থোপেডিক্স এর যারা ডক্টর আছেন, আচ্ছা আমার ভয়েস কি শোনা যাচ্ছে না কল্পনা? জি ম্যাম, এতক্ষণ শোনা যাচ্ছিল না, এখন ঠিক আছে ম্যাম। কতক্ষণ ধরে তোমরা শুনছো না? ম্যাম 1 মিনিট হবে। আচ্ছা, মানে কোন স্লাইডটা তোমরা ফলো করতে পারো নাই বলো এই তো? স্লাইডটা কমপ্লিট হয়েছে ম্যাম, এরপর স্লাইড এটাও হয়েছে। এটা শুনেছো? ইয়েস ম্যাম, এই স্লাইড থেকে একটু শুরু করলে আবার ভালো হয়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তো আচ্ছা, এসএফসিস ওন স্কোরিং সিস্টেমটা যেটা, সেটা হচ্ছে তোমার এটা আসলে তোমাদের মনে রাখতে হবে, এটা আসলে বোঝানোর কিছু নাই। এটা যেমন নামটাই এসএফসিস, সেটার সাথে করে তোমাদের মিলে মিলে যে ওয়ার্ড গুলো বলতে হবে। এ ফর অ্যাডিশনাল ট্রিটমেন্ট, মানে ধরো একটা ইনফেকশন হওয়ার পরে আমরা অ্যান্টিবায়োটিক দিয়েছি, তারপর ড্রেনেজ করেছি যদি অ্যাক্সেস হয়ে থাকে, তারপর তার নেক্রোটিক টিস্যু গুলোকে সরানোর জন্য আমরা ডেব্রাইড করেছি, এগুলো হচ্ছে অ্যাডিশনাল ট্রিটমেন্ট, এটার জন্য এ। আর আরেকটা এরপরে আসে এস এর জন্য সেরাস ডিসচার্জ, ইর জন্য ইরাইদেমা, পি এর জন্য পুরুলেন্ট ডিসচার্জ, পরবর্তী এস এর জন্য সেপারেশন অফ ডিপ টিস্যু, আই এর জন্য আইসোলেশন অফ ব্যাকটেরিয়া ফ্রম উন্ড, আর পরবর্তী এস এর জন্য স্টে অ্যাজ ইনপেশেন্ট প্রলংড ওভার 14 days as a result of wound infection। জাস্ট মনে রাখো স্টেইং ইন দ্য হসপিটাল মোর দেন 40 days, এভাবে লিখে দিলেও হবে। এই জিনিসগুলো তোমাদের উন্ড স্কোরিং সিস্টেম পরীক্ষায় আসতে পারে, শর্ট নোট বা দেখা যাবে যে ব্রড কোশ্চেনের একটা লেজ হিসেবে চলে আসতে পারে, তাই এগুলো একটু মাথায় রাখবা। আচ্ছা, পরবর্তী যেটা আমি পড়াতে চাচ্ছি সেটা সার্জিক্যাল সাইট ইনফেকশন। তো সার্জিক্যাল সাইট ইনফেকশনের জন্য একটা ডেফিনেশন আছে, স্যার এরকম করে জিজ্ঞেস করে সিডিসি এর ডেফিনেশন বলো তো সার্জিক্যাল সাইট ইনফেকশনের জন্য, তখন তোমাদেরকে এই ডেফিনেশনটা বলতে হবে। এটা 26 বেইলি ল্যাবে আছে, 27 সম্ভবত নেই। তো এই সংজ্ঞাটা সার্জিক্যাল সাইট ইনফেকশন মানে আমরা সার্জারি করার পরে যে উন্ডটা হয় সেই উন্ডে ইনফেকশন হবে কতদিনের মধ্যে হলে সেটাকে সার্জিক্যাল সাইট ইনফেকশন বলবো। যদি নন প্রস্থেটিক সার্জারি করা হয়, নন প্রস্থেটিক সার্জারি কি মানে আমরা যে সার্জারি গুলো করি অর্থোপেডিক সার্জন ছাড়া, তারা যেমন বিভিন্ন ধরনের হিপ রিপ্লেসমেন্ট করেন, নি রিপ্লেসমেন্ট করেন, তাদের ক্ষেত্রে বিভিন্ন প্রসেস দিতে হয়। তো ওই ধরনের সার্জারি ছাড়া আমরা নন প্রস্থেটিক সার্জারির ক্ষেত্রে যদি সার্জিক্যাল সাইটে 30 days এর মধ্যে ইনফেকশন হয় তাহলে সেটাকে আমরা বলবো সার্জিক্যাল সাইট ইনফেকশন। কিন্তু তাদের ক্ষেত্রে এই যারা ইমপ্লান্ট দিবেন, প্রস্থেসিস দিবেন, তাদের ক্ষেত্রে
তাদের হচ্ছে ডিউরেশনটা বেড়ে যাবে। তাদের ক্ষেত্রে ইনফেকশনটা যদি উইদিন 1 ইয়ার হয় তাহলেও সেটাকে সার্জিক্যাল সাইট ইনফেকশন বলা হবে। এই গেল সংজ্ঞাটা। তোমাদের পরীক্ষায় আসে সার্জিক্যাল সাইট বলতে কি বুঝো 1 নাম্বার, 2 নাম্বার আসে হচ্ছে সার্জিক্যাল সাইট ইনফেকশনটাকে হচ্ছে ভাগ করো, তারপর হচ্ছে 3 নাম্বার ক্লাসিফিকেশন, এবং আসে যে হোয়াট উইল মেজর ইউ টেক টু প্রিভেন্ট দ্য সার্জিক্যাল সাইট ইনফেকশন। তো এখন আমরা ওই রিলেটেডই পড়াশোনা করব। তো সার্জিক্যাল সাইট ইনফেকশনের যে ক্লাসিফিকেশন, এটা শুনেই অনেকে অবাক হয়ে যায়, এটা কি কি ক্লাসিফিকেশন হতে পারে। এটাকে ভাগ করা যায় দুই ভাবে। একটা হচ্ছে সুপারফিশিয়াল সার্জিক্যাল সাইট ইনফেকশন, আর একটা হচ্ছে ডিপ সার্জিক্যাল সাইট ইনফেকশন, আর একটা হচ্ছে অর্গান স্পেসিফিক সার্জিক্যাল সাইট ইনফেকশন। এই জিনিসগুলো তোমরা যদি একটা ছবি দেখো তাহলে তোমাদের জন্য সহজ হবে। দেখো, যখন সার্জিক্যাল সাইট ইনফেকশনের এক্সটেনশনটা সেটা যদি স্কিনে থাকে, ইপিডার্মিস, ডার্মিস এবং সাথে সাবকিউটেনিয়াস টিস্যু লেভেলে থাকে, তাহলে তোমরা সেটাকে বলবা সুপারফিশিয়াল সার্জিক্যাল সাইট ইনফেকশন। আর ডিপ সার্জিক্যাল সাইট ইনফেকশন যখন ইনফেকশনটা এক্সটেন্ড করে মাসেলে চলে আসবে, ফাশাতে চলে আসবে, তখন সেটাকে বলবা ডিপ সার্জিক্যাল সাইট ইনফেকশন। আর অর্গান স্পেসিফিক সার্জিক্যাল সাইট ইনফেকশন মাসেল এবং হচ্ছে তার পেরিটোনিয়াম থেকে তারপর হচ্ছে সেটা চলে যাচ্ছে তার হচ্ছে গাট, এবং গাটও ফুটো হয়ে এখন কন্টেন্ট আসতেছে। তুমি তো একটা গাট কন্টেন্ট দেখেই বুঝবা, একটা গ্রিনিশ একটা বাইল কন্টেন্ট, গাট এরকম কন্টেন্ট আসতেছে, তখন সেগুলোকে বুঝতে হবে যে অর্গান স্পেস সার্জিক্যাল সাইট ইনফেকশন। ছবিটা দেখে তোমাদের ক্লাসিফিকেশনটা মনে রাখা অনেক সহজ। এবং এইগুলো কিছু বেরি লাভেরই ছবি। দেখো এই ছবিটা, এটা হচ্ছে যে তার সুপারফিশিয়াল সার্জিক্যাল সাইট ইনফেকশন, শুধু স্কিন গেছে এবং সাবকিউটেনিয়াস টিস্যু। এক্ষেত্রে পেশেন্টের বেশি কষ্ট করা লাগবে না, আমরা জাস্ট ড্রেসিং করে তার হচ্ছে সেকেন্ডারি ক্লোজ আপ করে দিলেই হবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ছবিটা, এই তার হচ্ছে মাসল বের হয়ে আছে, ফাসা বের হয়ে আছে, এটা হচ্ছে যে তার ডিপ সার্জিক্যাল সাইট ইনফেকশন। আর তার পাশেই যে ইনফেকশন সার্জিক্যাল সাইট ইনফেকশনটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা দেখতে পাচ্ছ যেরকম তার একটা গোল্ডেন ইয়েলো কালারের কন্টেন্ট বের হয়ে আসে, যেটা হচ্ছে মানে বাইল। এটা সম্ভবত রুফটপ করা হয়েছে, এখানে তার পিপলস অপারেশন করা হয়েছে সম্ভবত। তো এই ক্ষেত্রে তার যে কন্টেন্ট বের হয়ে আসছে, এটা হচ্ছে তার অর্গান স্পেসিফিক সার্জিক্যাল সাইট ইনফেকশন। তাহলে আমরা সার্জিক্যাল সাইট ইনফেকশনের সংজ্ঞা পড়ে ফেললাম, ক্লাসিফিকেশন পড়ে ফেললাম। আরেকটা ভাবে ক্লাসিফিকেশন করা যায়, সেটা হচ্ছে যে সেই সার্জিক্যাল সাইট ইনফেকশন হতে পারে মাইনর সার্জিক্যাল সাইট ইনফেকশন, আর এটা হতে পারে মেজর সার্জিক্যাল সাইট ইনফেকশন। এটাও তোমরা বুঝতেই পারছো কাইন্ড অফ ওই রকমই, কিন্তু ওই সার্জিক্যাল সাইট ইনফেকশনের একটা ক্লাসিফিকেশন করা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য ডেপথ অনুযায়ী, সুপারফিশিয়াল সার্জিক্যাল সাইট ইনফেকশন, ডিপ সার্জিক্যাল সাইট ইনফেকশন এবং অর্গান স্পেসিফিক। আর এক্ষেত্রে হচ্ছে যে তার হচ্ছে ইনফেকশনের হচ্ছে অ্যাপিয়ারেন্সের উপরে আমরা এটাকে ভাগ করতে পারি, এটা মাইনর এবং মেজর। যেটা মাইনর সেটা অবশ্যই বোঝা যাচ্ছে যে বেশি ডিপে তার যায়নি, এবং তার এখানে দেখা যাবে যে ডিসচার্জটা আসছে সেটা হচ্ছে খুব মাইনর, স্মল ইন অ্যামাউন্ট, এবং পেশেন্টের খুব অল্প কয়েকদিন ড্রেসিং করলেই পেশেন্ট হচ্ছে বাসায় চলে যেতে পারবে। কিন্তু যেটা মেজর উন্ড ইনফেকশন, এই ক্ষেত্রে দেখা যাবে ডিসচার্জ অনেক বেশি আসছে, পেশেন্টের হচ্ছে এরকমও আছে ওয়ার্ডে আমাদের পেশেন্টের 2 বার বা দিনের মধ্যে 3 বার করে হচ্ছে ড্রেসিং করতে হয়, কারণ তার ব্যান্ডেজটা সোক করে যায়। তো এই ক্ষেত্রে পেশেন্টের অনেক দিন সময় লাগে, 1 মাস 2 মাস আমরা ওয়ার্ডে ড্রেসিং করতে করতে হচ্ছে টায়ার্ড হয়ে যাই। সেগুলো হচ্ছে মেজর উন্ড ইনফেকশন। আর একটা ক্লাসিফিকেশন আমি দেখাবো, সেটা কিন্তু সার্জিক্যাল সাইট ইনফেকশনের ক্লাসিফিকেশন না, এটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ সোর্স অফ ইনফেকশন। সোর্স অফ ইনফেকশন কি হতে পারে? সেটা হতে পারে প্রাইমারি ইনফেকশন এবং হতে পারে সেকেন্ডারি ইনফেকশন। প্রাইমারি ইনফেকশন কি? প্রেজেন্ট ইন or on the host, so acquired from an endogenous source, মানে পেশেন্টের মধ্যেই এটা হলো, কোনো বাইরের এনভায়রনমেন্ট থেকে আসলো না, সেটা হচ্ছে তার প্রাইমারি ইনফেকশন। পেশেন্টের মধ্যেই নিজের মধ্যেই কোনো একটা ইনফেকশন হলো, সেটা হতে পারে তার কোলাইটিস বা হচ্ছে এন্টেরাইটিস এক্সেট্রা। আর সেকেন্ডারি বা এক্সোজেনাস, তো পেশেন্ট হাসপাতালে ভর্তি হলো এবং তার HAI, এটাকে অনেক সময় স্যার এইভাবেই দেয় যে HAI শর্ট নোট আসছে, তোমরা তো কিছুই বুঝতে পারছো না শর্ট নোট HAI কি। এটা হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। সো HAI যদি এরকম কোনো শর্ট নোট আসে, ভয় পাওয়ার কিছুই নাই, তোমরা এটা বলে দিবা এটা হচ্ছে সেকেন্ডারি অর এক্সোজেনাস অর হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। এক্ষেত্রে কি হবে? যখন হাসপাতালে পেশেন্ট গুলো অ্যাডমিটেড হয় তখন দেখা যায় তাদের হচ্ছে হসপিটালের এই এনভায়রনমেন্ট থেকে তারা অনেক ধরনের ইনফেকশন পেয়ে যায়, এই যে MRSA, সুডোমোনাস, তারপর আরো নানা ধরনের ইনফেকশন, UTI এগুলো হতে পারে। এবং সার্জিক্যাল সাইট ইনফেকশন, এগুলো হাসপাতাল থেকে এক বেডের পেশেন্ট থেকে আরেক বেডের পেশেন্টে আসতে পারে, বা হচ্ছে ড্রেসিং করার জন্য যদি সেটা ভালো মতো অটোক্লেভ করা না হয় ইনস্ট্রুমেন্ট গুলো, বা হচ্ছে ওখানে গজগুলো ভালো মতো অটোক্লেভ না করা হয়, তাহলে দেখা যাবে যে ওয়ার্ডে হচ্ছে ইনফেকশন ছড়িয়ে পড়ে।
এই হলো একটা সোর্স, যে হচ্ছে সোর্স ভাবে হচ্ছে আমরা ইনফেকশনকে ক্লাসিফাই করতে পারি। এখন হচ্ছে সবার কি ইনফেকশন হয়? অনেকেই দেখা যায় হচ্ছে অনেক বড় বড় কাটা কিন্তু হচ্ছে তারপরেও বেঁচে ফিরে আসে, আর অনেকে দেখা যায় সামান্য একটু কেটেছে কিন্তু ওটা নিয়ে তার হচ্ছে জীবন সংশয় হয়ে যায়। এগুলো কেন হয়? কারণ হচ্ছে সব পেশেন্টেরই, সব পার্সনেরই হচ্ছে আলাদা একটা রেজিস্টেন্স থাকে ইনফেকশনের জন্য। মানে আমরা সবাই যারা হচ্ছে যাদের ইমিউনিটি ভালো, আম, যেমন তার কোনো কোমরবিড ডিজিজ নেই, বা হচ্ছে তার কোনো হচ্ছে ইনফেকশন যেগুলোতে হচ্ছে তার ইমিউনিটি ডিস্ট্রয় হয়ে যায়, যেমন যার এইডস হয় বা হচ্ছে আলাদা কোনো ইনফেকশন হয়, তাদের ইমিউনিটি নষ্ট হয়ে যায়, বা পেশেন্ট কোনো ইন্টারভেনশনে গেল, কেমোথেরাপি পেলো, রেডিওথেরাপি পেলো, বা অনেক দিন ধরে অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড পাচ্ছে, এতে দেখা যায় ইমিউনিটি অতটা স্ট্রং থাকে না, এবং পেশেন্ট হচ্ছে অনেকদিন ধরে ভালো খাওয়া দাওয়া করছে না, ম্যালনারিশ থাকছে। সেটা ওবেসিটিও কিন্তু ওয়ান কাইন্ড অফ ম্যালনারিশ থাকছে, বা পেশেন্টের মেটাবলিক ডিজিজ আছে যেমন ডায়াবেটিস, ইউরোমিয়া, জন্ডিস ইত্যাদি থাকে। তো এই ধরনের পেশেন্ট গুলো হচ্ছে রিস্ক পেশেন্ট। তো আমরা যখন ওয়ার্ড এই ধরনের পেশেন্ট গুলো দেখবো, যে ডায়াবেটিক পেশেন্ট আসছে, বা পেশেন্ট হচ্ছে ক্যান্সার পেশেন্ট, ক্যান্সার সার্জারি হয়েছে বা রেডিওথেরাপি পেয়ে এসছে, তো এই ক্ষেত্রে বোঝাই যাবে যে আমি এই ক্ষেত্রে যদি ক্লিন সার্জারিও করি, এই পেশেন্টের ইনফেকশন রেট কিন্তু বিলো 2% হবে না, তার ক্ষেত্রে ইনফেকশন রেট আরো বেশি হবে। তো তখন তাদের ক্ষেত্রে আরো বেশি হচ্ছে আমাদের মানে মেটিকুলাস টেকনিক অ্যাপ্লাই করতে হবে, এবং পেশেন্টকে আমাদের আরো বেশি কেয়ার নিতে হবে যাতে তাদের ইনফেকশন রেট কম হয়। আর কি কি রিস্ক ফ্যাক্টর আছে ডেভেলপিং ইনফেকশন, কিছু কিছু আলোচনা আমরা করেই ফেলেছি, যে তার হচ্ছে ম্যালনিউট্রিশন, metabolic disease like diabetes, uremia, jaundice, patient having immunosuppression due to cancer, AIDS, due to some therapy, iatrogenic therapy like steroid, chemotherapy, radiotherapy। এবং কখনো কখনো হয় কি, দেখা যায় আমাদের পেশেন্ট হচ্ছে আসলো, আমরা পেশেন্টকে এনপিও রেখে দিই, যে হচ্ছে খেতে দিই না, কারণ হচ্ছে তার সিভিয়ার গ্যাস্ট্রেন্টেরাইটিস হয়েছে, বা মাইনর পারফোরেশন হয়েছে, বা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। এদের ক্ষেত্রে আমরা কিছুদিন হচ্ছে একটু এনপিও থেকে তাকে হচ্ছে একটা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিই, যাতে হচ্ছে যে তার গাটটা হচ্ছে নিজে থেকে হিল করে, উইদাউট সার্জারি পেশেন্ট হচ্ছে যে হিল করে যায়। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে গাটে যেহেতু আমরা পেশেন্টকে ফিডিং দিচ্ছি না, স্টার্ভ করে রেখেছি, তখন গাটে কি হয়, যে যদি আমরা খাই তাহলে ওই জায়গায় কি পেরিস্টালসিস হয়, ওই জায়গায় সার্কুলেশনটা বাড়ে, গাটে সার্কুলেশনটা বাড়ে। তো তখন দেখা যায় কোনো মাইক্রো অর্গানিজম যদি ওইখানে স্ট্যাসিস হতে পারে না, সেটা ফ্লাশ আউট হয়ে যায়। কিন্তু যেহেতু পেশেন্ট খাচ্ছে না, তো ওই জায়গায় দেখা যায় তার কোলোনাইজেশন হয়, কোলোনাইজেশন হয়ে তার ট্রান্সলোকেশন হয়। দেখা যাবে গাটের ওয়াল থেকে বের হয়ে সিস্টেমে চলে আসে, সিস্টেমে চলে এসে তখন সেই ব্যাকটেরিয়াটা হচ্ছে আমাদের ম্যাক্রোফেজ দ্বারা হচ্ছে সেটা এনকাল্প করে, এবং সেখান থেকে নানা ধরনের ইনফ্লামেটরি রেসপন্স তৈরি হয়। ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, সেই ইন্টারলিউকিন 1, 6 এগুলো থেকে আবার হচ্ছে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স হয়, আর সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স থেকে তখন হচ্ছে মাল্টি অর্গান ফেইলিওর, এবং পেশেন্ট শক, এবং পেশেন্টের কনসিকোয়েন্স হিসেবে যেটা বলে স্বর্গ এবং নরক, মানে মানে মরণ সবই হতে পারে। তো এই কোলোনাইজেশন এবং ট্রান্সলোকেশন এই ব্যাপারটা হয়তো তোমরা পড়ে বুঝতে পারবা না, আমি পরবর্তী একটা স্লাইড দেখাবো, তাহলেই বুঝে যাবা যে কোলোনাইজেশন এবং ট্রান্সলোকেশন অফ দা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট বলতে কি বুঝি, এবং এটার সাথে কিভাবে ইনফেকশনটা হচ্ছে জড়িত আছে। আরো কিছু ফ্যাক্টর আছে রিস্ক ফ্যাক্টর, যেমন হচ্ছে পোর পারফিউশন, যেমন শকের ক্ষেত্রে যেহেতু ওই জায়গায় হচ্ছে ওয়েল ওয়েল সার্কুলেশন নাই, তো তখন দেখা যাচ্ছে ওখানেও হচ্ছে ব্যাকটেরিয়া গ্রোথ বেশি হয় এবং ইনফেকশন বেশি হয়। এবং ফরেন বডি, সেটাও হচ্ছে যে দেখা যায় ব্যাকটেরিয়ার জন্য একটা কালচার হিসেবে কাজ করে। এবং পোর সার্জিক্যাল টেকনিক, যদি আমরা ডেড স্পেস রেখে আসি, তাহলে দেখা যাবে সেই জায়গায় কালেকশন হবে, হেমাটোমা হবে, সেটাও দেখা যাবে যে একটা ব্যাকটেরিয়ার জন্য একটা গুড কালচার মিডিয়া হিসেবে কাজ করবে। এই গেল হচ্ছে রিস্ক ফ্যাক্টর গুলো, তোমাদের যদি আসে তোমরা ইনশাআল্লাহ লিখতে পারবে। এখন যেটা হচ্ছে যে 4 নাম্বার যে স্টেপটা, সেটার জন্য একটা ছবি আছে, এটা এটা আসলে বুঝতে পারলে খুবই মজার, যে হচ্ছে যে কোলোনাইজেশন, পেশেন্ট হচ্ছে গাট ফেলিওর হলো, পেশেন্ট স্টার্ভ আছে, এর ফলে কি হচ্ছে, এই যে আমরা তো জানি গাটের মধ্যে নানা ধরনের, একটু আগে তোমাদের একটু স্লাইড দেখিয়েছি, বিভিন্ন ধরনের ব্যাড এবং গুড ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাড এবং গুড ব্যাকটেরিয়া গুলো তারা হচ্ছে ট্রান্সলোকেশন হয়ে যাচ্ছে। ট্রান্সলোকেশন মানে কি, তারা হচ্ছে যে গাট থেকে বের হয়ে হচ্ছে চলে আসছে সিস্টেম সার্কুলেশনে, লিম্ফয়েড টিস্যুতে চলে আসছে। আমরা তো জানি ওখানে মেজেন্টারিং লিম্ফ নোড থাকে, তো সেই মেজেন্টারিং লিম্ফ নোডে যখন আসবে তখন তারা হচ্ছে ব্যাকটেরিয়া গুলো এন্ডোটক্সিন রিলিজ করবে। আর আমরা জানি যে আমাদের বডির মধ্যে কিছু হচ্ছে হিউমারাল এবং সেলুলার ইমিউনিটি সিস্টেম আছে, যেমন হচ্ছে যে আমাদের সেলুলারের মধ্যে হচ্ছে টি সেল এবং ম্যাক্রোফেজ আছে। ম্যাক্রোফেজ গুলো কি করবে, এই হচ্ছে এন্ডোটক্সিন গুলো হচ্ছে ইনকাল্প করবে, এবং তারা হচ্ছে আমাদের 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 যে ইনফ্লামেটরি রেসপন্স গুলো আছে
বডির যে ইমিউনিটি সেগুলোকে হচ্ছে যে ইনফ্লামেটরি রেসপন্স গুলো তৈরি শুরু করে দিবে। এবং এর জন্য কি কি সাইটোকাইন রিলিজ করে, এটার জন্য তারা দায়ী হচ্ছে ইন্টারলিউকিন 6, দেন হচ্ছে টিএনএফ। এই ধরনের যখন সাইটোকাইনস গুলো রিলিজ হওয়ার ফলে তখন দেখা যাচ্ছে যে সিভিয়ার ইনফ্লামেশন হয়। এই অ্যাকিউট ইনফ্লামেশন হয়ে তখন যে জিনিসটা হয় সেটার নাম হচ্ছে সার্স বা হচ্ছে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম। এবং সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোমে যদি আমরা পেশেন্টকে গুড কেয়ার না নিই তাহলে দেখা যায় পেশেন্টের ফাইনালি মাল্টি অর্গান ফেইলিওর হয়ে পেশেন্টের ডেথ হয়। এই হচ্ছে যে কোলোনাইজেশন এবং ট্রান্সলোকেশন অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, যেটা থেকে হচ্ছে তার হচ্ছে ইনফেকশন হতে পারে এবং পেশেন্টের হচ্ছে লাইফ এন্ডেঞ্জার হতে পারে। এখন কি কি করব, এটা তোমাদের কিন্তু শর্ট নোট হিসেবে আসতে পারে। বলেছিলাম যে কি কি মেজার নিবা, তো এটাকেই তোমার এই 6টা লাইন দিয়ে তোমরা কিন্তু জিনিসটাকে আর একটু বড় করে লিখতে পারো। তো প্রথম লাইনটা হচ্ছে স্টাফ শুড অলওয়েজ ওয়াশ দেয়ার হ্যান্ডস বিটুইন পেশেন্ট। এটা যেহেতু কোভিড এর ক্ষেত্রে আমরা তো মোটামুটি আমাদের প্র্যাকটিসটা হয়েই যাচ্ছে। আর এছাড়াও আমরা যখন আগে ওয়ার্ডে কাজ করতাম তখন আমরা যেটা কি করতাম যে আমরা পেশেন্ট যখন অ্যাটেন্ড করতে যেতাম আমরা হচ্ছে হ্যান্ড ওয়াশ করতাম, হ্যান্ড ওয়াশ করে গ্লাভস পরে নিতাম, তারপর পেশেন্ট হ্যান্ডিং ডান আমাদের গ্লাভসটা খুলে নিতাম, খুলে নিয়ে হচ্ছে আমরা হ্যান্ড ওয়াশ করে নিতাম, তারপরে পরবর্তী পেশেন্ট যেতাম। এই যখন আমরা এক পেশেন্ট থেকে আরেক পেশেন্টের যখন আমরা ওয়ার্ডে কাজ করব তখন আমরা এই প্র্যাকটিসটা করব। এবং এটা যদি হয় যে আমাদের হ্যান্ড ওয়াশ করার জন্য ভালো হচ্ছে মানে পানি বা সাবানের ব্যবস্থা নাই, তাহলে যে আমরা স্যানিটাইজ দিয়েও হচ্ছে আমরা হ্যান্ড স্যানিটাইজ করে নিতে পারি। এবং তোমরা দেখবা যে সারা রাউন্ডে গেলে প্রত্যেকটা পেশেন্ট শেষ করে করে তারা হ্যান্ড স্যানিটাইজ করে নেয়। নাম্বার 2 হচ্ছে লেংথ অফ দ্য পেশেন্ট স্টে শুড বি কেপ্ট টু এ মিনিমাম। এটা তো হচ্ছে আমাদের ডে কেস সার্জারি করার একটা গোলই হচ্ছে এটা যে আমরা পেশেন্টকে হচ্ছে বেশি হাসপাতালে রাখতে চাই না। কারণ একটু আগে তোমাদের আমি পড়িয়েছি সোর্স অফ ইনফেকশন, সেখানে ছিল সেকেন্ডারি ইনফেকশন যেটা হচ্ছে HAI, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। তুমি যতদিন হাসপাতালে রাখবা দেখা যাবে পাশের বেডের ইনফেকশন থেকে তোমার ভালো পেশেন্টের ইনফেকশন হয়ে গেছে, তো তার হচ্ছে সিডোমোনাস হয়ে যেতে পারে, তার এমআরএস হয়ে যেতে পারে, তার ইউটিআই হতে পারে, তার হচ্ছে নিউমোনিয়া হতে পারে, নানা ধরনের। তো যত তাড়াতাড়ি পেশেন্টকে আমরা সেভাবেই প্রিপেয়ার করে নিয়ে আসবো। যে পেশেন্টের দেরি কেন হয়, দেখা যায় পেশেন্টের আনকন্ট্রোল ডায়াবেটিস মাইলাইটিস, তো আমরা তো বাসায় হচ্ছে তাকে ডায়াবেটিসটা কন্ট্রোল করে যখন তার ওয়েল কন্ট্রোল হবে তখন হসপিটাল অ্যাডমিশন দিব, তখন তার সার্জারি করব এবং সার্জারির পর তাকে ডিসচার্জ করে দিব। এভাবে করে হচ্ছে আমরা ওয়েল প্রিপারেশন এবং ওয়েল সিলেকশনের মাধ্যমে পেশেন্টের হাসপাতালের লিঙ্কটাকে কমিয়ে নিতে পারি। তাহলে গেল হ্যান্ড ওয়াশ এবং হচ্ছে পেশেন্টের হসপিটাল স্টে লেংথটাকে আমরা কমাচ্ছি। 3 নাম্বার হচ্ছে দেখা যায় যে অনেক সময় দেখা যায় রাতের বেলা হচ্ছে পেশেন্টের যে সার্জারি করা হবে সেটা হচ্ছে শেভ করে ফেলা হয়। এটাও কিন্তু খুব খারাপ, কারণ যে জায়গায় হচ্ছে শেভিং করা হচ্ছে সেটা যদি আমরা হচ্ছে রেজার বা হচ্ছে কোনো ব্লেড ইউজ করি তাহলে দেখা যায় ওই জায়গায় ছোট ছোট মাইক্রো আলসারের মতো হয়ে যায়, ছোট ছোট অ্যাব্রেশন থাকে, সেটা কিন্তু দেখা যায় ব্লাড জমে ওই জায়গাগুলোতে ইনফেকশন সেলুলাইটিস হয়ে যায়। তো সবচেয়ে ভালো হচ্ছে ইপিলেশন করে নিলে, এবং সেটা করতে হবে জাস্ট ইমিডিয়েটলি বিফোর সার্জারি। মানে জাস্ট হচ্ছে পেশেন্টকে হচ্ছে আমরা এখন ওটিতে নিয়ে আসছি প্রি অপে, তো হচ্ছে যে তখন আমরা এই সার্জারিটা হচ্ছে এই করার আগে যদি এই হেয়ার শেভিং করে নিই তাহলে দেখা যাবে স্কিনে তার আলাদা করে ইনফেকশন হওয়ার চান্স থাকবে না। তারপর প্রতি মেজারটা কি নিতে হবে, তার সেটা হচ্ছে যে অ্যান্টিসেপটিক স্কিন প্রিপারেশন ইউজ করতে হবে। যেমন হচ্ছে আমরা কি দিই, আমরা হচ্ছে পভিডন আয়োডিন পেস্ট হচ্ছে পভিসেব ইউজ করি, এবং সেটাকে আমাদেরকে ঠিক মতো ইউজ করতে হবে। ইউজ করেই সাথে সাথে ড্র্যাপিং করে ফেললে হবে না, সেটা আমাদের ভালো মতো পেইন্ট করার পরে, এবং পেইন্টেরও হচ্ছে একটা প্রিন্সিপাল আছে যে আমরা ইনসিশন থেকে এনসার্কেল করে হচ্ছে পুরাটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আমাদের পেরিফেরির দিকে আসবো, এবং হচ্ছে ওয়েট করব এটা ড্রাই আউট করার জন্য 10 মিনিটস পর্যন্ত, তারপরে হচ্ছে আমরা ড্র্যাপ করে দিব। এবং হচ্ছে আমাদের হাসপাতালে কি করতে হবে, থিয়েটার টেকনিক এবং ডিসিপ্লিন। এখানে হচ্ছে যে বাইরে থেকে লোকজন চলে আসবে, ওটি ড্রেসে ঠিক না, এবং ওটির জুতা পরে হচ্ছে আমরা হাসপাতালে সব জায়গায় ঘুরে বেড়াবো, এই ধরনের জিনিসগুলো, ডিসিপ্লিন গুলো, টেকনিক গুলো আমাদের ফলো করতে হবে। এবং পেশেন্টের হচ্ছে যাতে হাইপোথার্মিয়া না হয় এবং হাইপোক্সিয়া না হয়, হাইপোটেনশন না হয়, যখন অপারেশন করব সেটা আমরা খেয়াল রাখবো। কারণ এইগুলো ক্ষেত্রে পেশেন্টের হচ্ছে যদি এগুলো তার হাইপোথার্মিয়া, হাইপোটেনশন বা হাইপোক্সিয়া হয় তাহলে দেখা যাবে পেশেন্ট হচ্ছে ইনফেকশনের জন্য আরো বেশি প্রন হয়ে যাবে। এই 6টা হেডলাইনে তোমরা যদি লিখো তাহলে সার্জিক্যাল সাইট ইনফেকশনটাকে অ্যাভয়েড করা যাবে। একটা হচ্ছে পেশেন্টের গুড হ্যান্ডলিং, 2 নাম্বার হচ্ছে হসপিটাল স্টে হচ্ছে লিমিটেড হবে, তারপর হচ্ছে প্রি অপারেটিভ শেভিং শুড বি ডান বিফোর সার্জারি,
অ্যান্টিসেপটিক স্কিন প্রিপারেশন শুড বি স্ট্যান্ডার্ডাইজড এবং অ্যাটেনশন টু দ্য থিয়েটার টেকনিক এবং লাস্ট অফ অল অ্যাভয়েড দ্য হাইপোথার্মিয়া, হাইপোক্সিয়া এবং হাইপোটেনশন। চয়েস অফ অ্যান্টিবায়োটিক ফর প্রোফাইলেক্সিস। তো আমরা হচ্ছে সার্জিক্যাল সাইট ইনফেকশনের জন্য আরেকটা জিনিস আমাদের লাগে যে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, যেটাকে আমরা বলি প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক। এবং এটা সম্পর্কে স্যাররা জিজ্ঞেসও করে যে প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক বলতে কি বুঝো। মানে আমরা কি করি যে আমরা হচ্ছে যেগুলো আমরা দেখেছি যে ক্লিন কন্টামিনেটেড ক্লিন সার্জারির ক্ষেত্রে প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক ইউজুয়ালি লাগে না। একটা শুধু এক্সাম্পল আছে যেটাতে ক্লিন সার্জারিতেও তোমার হচ্ছে প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক লাগবে, যদি পেশেন্টের হচ্ছে প্রস্থেসিস থাকে। ধরো হচ্ছে পেশেন্টের হচ্ছে ওই জায়গায় হচ্ছে যে তার কোনো হচ্ছে হিপ মানে তার হচ্ছে ছোটবেলায় কোনো বাল্ব সার্জারি করা হলো, হার্টে বাল্ব আছে, তারপর হচ্ছে যে তার হিপ এবং নি সার্জারি করা হয়েছে, প্রস্থেসিস আছে, এই ধরনের পেশেন্ট গুলোকে তোমরা ক্লিন সার্জারির ক্ষেত্রে প্রোফাইলেক্সিস দিতে হবে। আর এছাড়া অন্য সব সার্জারিতে যেমন ক্লিন কন্টামিনেটেড এবং ডার্টি সার্জারিতে অবশ্যই প্রোফাইলেক্সিস দিতে হবে। তো যেটা হচ্ছে ক্লিন কন্টামিনেটেড সেটার ক্ষেত্রে সাধারণত 3টা ডোজ দিলেই হয়। আমরা হচ্ছে যে এই প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিকটা হচ্ছে দিব এবং তারপরে হচ্ছে যে তার সেকেন্ড ডোজ এবং থার্ড ডোজ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এবং যেটা কন্টামিনেটেড সেটার ক্ষেত্রে আমরা 48 আওয়ার্স পর্যন্ত হচ্ছে প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিকটা কন্টিনিউ করি এবং ডার্টি সার্জারির ক্ষেত্রে সেটা হচ্ছে ইনফেকশনের প্যাটার্ন অনুযায়ী আমাদেরকে অনেকদিন পর্যন্ত দিতে হয়। এখন এই চয়েস অফ অ্যান্টিবায়োটিক ফর প্রোফাইলেক্সিস থেকে প্রশ্নটা আসে যে কি ধরনের, এটা প্রিন্সিপালটা কি, এটা আর কি বলো। তো তোমরা বলে দিবা যে হচ্ছে ফার্স্ট হেডলাইন এটাই বলে দাও যে টাইপ অফ সার্জারি কখন আমরা প্রোফাইলেক্সিস দিব। ইউজুয়ালি উইল অ্যাভয়েড দ্য prophylactic antibiotic in clean surgery except in the condition where the patient have heart valve disease or any prosthesis then তখন ক্ষেত্রে আমাদের পেশেন্টকে হচ্ছে ব্যাকটেরিয়ামিয়া প্রোটেক্ট করার জন্য আমাদের তখন পেশেন্টকে হচ্ছে অ্যান্টিবায়োটিক দিতে হবে। নাম্বার 2 দিয়ে দিলা যে হচ্ছে যে তার ক্লিন কন্টামিনেটেড এবং কন্টামিনেটেড ডার্টি সার্জারির ক্ষেত্রে উই হ্যাভ টু গিভ দ্য প্রোফাইলেক্সিস। এখন কি ধরনের অ্যান্টিবায়োটিক চুজ করব? আমরা সবসময় চুজ করব হচ্ছে এম্পেরিক্যাল ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক অ্যাকর্ডিং টু দ্য লোকাল হসপিটাল গাইডলাইন। আমাদের হাসপাতালের জন্য যে ধরনের গাইডলাইন আছে সেটা সব হাসপাতালের গাইডলাইন এক হবে না এবং সব হাসপাতালে একটা করে গাইডলাইন আছে। তো এটা দিলাম। তারপর কি দিতে হবে সেটা হচ্ছে সিঙ্গেল শট আইভি। কখন দিব? অ্যাট ইন্ডাকশন অফ অ্যানাস্থেসিয়া। স্যার এটা জানতে চায়। এটা হচ্ছে অনেক সময় কিছু কিছু বইয়ে লেখা আছে যে ইনসিশন দেওয়ার 30 মিনিটস আগে, ইনসিশন দেওয়ার 1 ঘন্টা আগে, দরকার নাই। তোমরা একদম সুন্দর করে বলবা অ্যাট ইন্ডাকশন অ্যানাস্থেসিয়া। কিন্তু যদি অ্যানাস্থেসিয়া না দেওয়া হয় তখন তোমরা বলবা যে 30 মিনিটস প্রায়র গিভিং দ্য ইনসিশন। ঠিক আছে? কিন্তু তোমরা সবসময় এটাই আগে বলবা, ইন্ডাকশন অফ অ্যানাস্থেসিয়া। তারপর কি করবা? তারপর হচ্ছে এটা রিপিট করতে হবে। যদি হচ্ছে পেশেন্টের হচ্ছে লং সার্জারি হয়, 4 ঘন্টার বেশি সার্জারি হয়ে যাচ্ছে, তখন হচ্ছে এটা রিপিট করতে হবে এবং পেশেন্টের বেশি হচ্ছে ব্লাড লস হচ্ছে, টিস্যু লস হচ্ছে, তখন এটাকে রিপিট করতে হবে। তারপর কি করতে হবে? কন্টিনিউয়াস থেরাপি ইফ দেয়ার ইজ আনএক্সপেক্টেড কন্টামিনেশন if a prosthetic is implanted in a patient with a septic source, তো সেক্ষেত্রে কন্টিনিউ করতে হবে। এবং ক্লস্ট্রিডিয়াম গ্যাস গ্যাংগ্রিন বা ক্লস্ট্রিডিয়াম টিটানির জন্য আমাদের চুজেবল অ্যান্টিবায়োটিক হচ্ছে বেনজাইল পেনিসিলিন। এই কয়েকটা হচ্ছে প্রিন্সিপাল লিখলেই তোমাদের হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস হয়ে যাবে। তাহলে তোমরা কখন দিচ্ছ, এট দ্য টাইম অফ ইনজেকশন, কোন কোন সার্জারির জন্য দিচ্ছ, তারপর হচ্ছে কি ধরনের অ্যান্টিবায়োটিক চুজ করছো, এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক, তারপর হচ্ছে এটা কোন কিভাবে দিচ্ছ, এটা কি ওরাল দিচ্ছ? মোটেও না, এটা আইভি দিচ্ছ, সিঙ্গেল শট কখন কন্টিনিউ করবা, কখন রিপিট করবা যদি লং পিরিয়ড অফ সার্জারি হয়, এক্সেসিভ ব্লাড লস হয়, কখন কন্টিনিউ করবা যদি হচ্ছে আনএক্সপেক্টেড হচ্ছে কন্টামিনেটেড সোর্স থাকে। এই তো এতটুকু লিখলেই তোমাদের হয়ে যাবে। এখন এই প্রোফাইলেক্সিসটার সাথে একটা জিনিস সম্পর্কিত আছে এবং এটা তোমাদের শর্ট নোট হিসেবে আসতে পারে। আজকে ক্লাসটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তোমাদের বোর লাগলে একটু বলো, তাহলে হচ্ছে আমরা এটাকে আমরা পরের সেশনও করতে পারি। আর এখন আমরা শুনে যাই। এখন যেটা হচ্ছে 27 ভেরি লাভে দেখবা তোমাদের শর্ট নোট আসতে পারে যে ডিসেসিভ পিরিয়ডটা কি? ডিসেসিভ পিরিয়ডটা হচ্ছে একটা হচ্ছে মাইক্রো অর্গানিজম যখন গ্রো করে, এস্টাবলিশড হয়ে ইনফেকশনে গ্রো করে, তো এই পিরিয়ড পর্যন্ত তার একটা টাইম পিরিয়ড আছে যেটা হচ্ছে 4 ঘন্টার মতো। এই পিরিয়ডটাকে কভার দেওয়ার জন্যই হচ্ছে যে আমাদের একটা শরীরে যখন ইনফেকশন ঢুকে তখন বডি হচ্ছে যে চেষ্টা করে একে হচ্ছে সাবমার্জ করার জন্য, আমাদের ইমিউনিটিটা
যখন জেগে উঠতে একটু সময় লাগে, এই সময়টুকুই বলা হচ্ছে ডিসিসিভ পিরিয়ড। তো এই ডিসিসিভ পিরিয়ডটাকেই হচ্ছে আমরা কভার দেওয়ার জন্য আমরা ইউজ করি হচ্ছে প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক, এবং এটার ডিউরেশনটা হচ্ছে 4 আওয়ার। এবং হচ্ছে আমাদের তখন অ্যান্টিবায়োটিকটা কিরকম দিতে হয়, এবং অ্যান্টিবায়োটিকটা আমাদের সেই কনসেন্ট্রেশনে দিতে হয় যাতে হচ্ছে ওই অ্যান্টিবায়োটিকের কনসেন্ট্রেশনটা অর্গানিজমের গ্রোথ 90%-এরও বেশি হচ্ছে যে তাকে ডাউন করে রাখতে পারে, মানে হচ্ছে যে ওখানে কোনো গ্রো করতে পারবে না, সেভাবেই হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিকটা দিতে হবে। তো এটা শর্ট নোট আসলে তোমরা ডিসিসিভ পিরিয়ড সম্পর্কে লিখবে, এবং এটাও লিখবে the tissue level of antibiotic during the period when the bacterial contamination is likely to occur should be above the minimum inhibitory concentration for the expected pathogens. আর এই স্লাইডটা এটা হচ্ছে যে তোমাদের কোন ধরনের সার্জারির জন্য কি ধরনের হচ্ছে প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক চুজ করবে। যেমন ভাস্কুলার সার্জারির জন্য অগমেন্টিন মানে হচ্ছে অ্যামোক্সিসিলিন এবং ক্ল্যাভলিনিক অ্যাসিড। অর্থোপেডিক্স এর জন্য যেহেতু ইনফেকশন হচ্ছে স্ট্যাফিলোকক্কাস, তো এখানে এক্ষেত্রে হচ্ছে অগমেন্টিন। ইসোফেজিয়াল সার্জারির জন্য হচ্ছে সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন, এবং কখনো কখনো মেট্রোনিডাজোল যদি সিভিয়ার কেসে হয়। বিলিয়ারির জন্য হচ্ছে সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন। স্মল বাউলের জন্য হচ্ছে সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন, এবং যদি লার্জ বাউল, তোমরা জানো লার্জ বাউলের ক্ষেত্রে অবশ্যই তোমরা মেট্রোনিডাজোল দিবা, সেটা হচ্ছে সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন প্লাস মেট্রোনিডাজোল। এটা একটা হিবিজিবি স্লাইড, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, আমি এটাকে সহজভাবে নিয়ে আসছি। সেটা হচ্ছে তোমাদের সার্স হলে কি হয়, তোমাদের সার্স এর সংজ্ঞাটা কিন্তু পরীক্ষা আসতে পারে। সার্স হচ্ছে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম, ইজ এ সিস্টেমিক ম্যানিফেস্টেশন অফ সেপসিস। সার্স কি? এটা হচ্ছে সিস্টেমিক ম্যানিফেস্টেশন অফ সেপসিস। এটা হতে পারে নানাভাবে, মাল্টিপল ট্রমা, বার্ন, প্যানক্রিয়াটাইটিস অর সিভিয়ার ইনফেকশন। এই ক্ষেত্রে যে সিস্টেমিক ম্যানিফেস্টেশন অফ সেপসিস হয় সেটাকেই বলা হয় সার্স। তো সার্স বা সার্স হলে কি হয়, একটা ইনফেকশন হলো, সে ইনফেকশন হওয়ার ফলে একটা মাইক্রোবিয়াল প্রোডাক্ট হলো, এবং সেখান থেকে একটা প্রোডাক্ট আসে যেটাকে হচ্ছে লাইপোপলিস্যাকারাইড, এলপিএস বলা হয়। এই এলপিএসটা কি করে, এই এলপিএসটা হচ্ছে ইনফ্লামেটরি রেসপন্স তৈরি করে, সেলুলার রেসপন্স, নানা ধরনের সাইটোকাইন্স রিলিজ করে, নানা ধরনের প্লেটলেট অ্যাক্টিভেটর রিলিজ করে, কোয়াগুলেশন অ্যাক্টিভেটর রিলিজ করে, অক্সিডেজ রিলিজ করে, কাইনিন কমপ্লিমেন্ট রিলিজ করে। এই সবগুলোকে কি করে, সবগুলোকে হচ্ছে বিভিন্ন ধরনের কোয়াগুলোপ্যাথি করে, এবং হচ্ছে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন করে। এর ফলে কি হয়, ওই জায়গায় যেহেতু কোয়াগুলোপ্যাথি হয়, ছোট ছোট হচ্ছে আর্টেরিয়ালস গুলা হচ্ছে ব্লক হয়ে যায় থ্রোম্বাস দিয়ে, তখন কি হয়, এন্ডোথেলিয়াল ড্যামেজ হয়ে যায়। ওই জায়গায় দেখা যায়, ধরো হচ্ছে যে যদি এখন লাঙেরই হচ্ছে একটা হচ্ছে সার্কুলেশন বন্ধ হয়ে গেল, তখন লাং ইনজুরি হয়ে গেল, তারপর হচ্ছে কিডনি ইনজুরি হয়ে গেল, তার হচ্ছে লিভার ড্যামেজ হয়ে গেল, সো মাল্টি অর্গান ফেলিওর হয়ে তো ফাইনালি তার ডেথ হবে। তো এই জিনিসটাই হচ্ছে ছোট করে সার্স এবং তার প্যাথোজেনেসিস, এখানে এটাই বলা আছে। এগুলো সবই বেলি লাভে, কিন্তু তোমরা যদি অ্যারো দিয়ে পড়ো যে ইনফেকশন, সেখান থেকে হচ্ছে মাইক্রোবিয়াল প্রোডাক্ট, এন্ডোটক্সিন বা হচ্ছে তোমার লাইপোপলিস্যাকারাইড, সেখান থেকে তার স্ট্রং ইনফ্লামেটরি রেসপন্স এবং রিলিজ অফ ডিফারেন্ট কাইন্ড অফ সাইটোকাইন্স লাইক কমপ্লিমেন্ট, লাইক প্লেটলেট অ্যাক্টিভেটর, কোয়াগুলেশন অ্যাক্টিভেটর, অক্সিডেজ, কাইনিন কমপ্লিমেন্ট, সাইটোকাইন্স, সেখান থেকে কোয়াগুলোপ্যাথি, ডিআইসি, এন্ডোথেলিয়াল ড্যামেজ এবং মাল্টি অর্গান ফেলিওর এবং ডেথ। এটাই হচ্ছে যা সিভিয়ার ইনফেকশন থেকে এই কনসিকুয়েন্স গুলো হতে পারে। আরেকটা বেরি ল্যাবে একটা আছে যে তোমাদের সার্স হলে স্যাররা জিজ্ঞেস করে যে তুমি কিভাবে বুঝবা পেশেন্টের সার্স হয়েছে, বা তুমি এটা কোনো ক্রাইটেরিয়া আছে কি। হ্যাঁ, যদি দুইটা ফ্যাক্টর থাকে, তোমরা যখন ফলো আপ করবা পেশেন্টের যদি হাইপোথার্মিয়া থাকে বিলো 36 ডিগ্রি এবং হাইপারথার্মিয়া মোর দ্যান 38 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং পেশেন্টের ট্যাকিকার্ডিয়া থাকে মোর দ্যান 90 বিটস পার মিনিট উইদাউট ইউজিং বিটা ব্লকার, এবং ট্যাকিপনিয়া মোর দ্যান 20 পার মিনিট যদি তার হচ্ছে রেসপিরেটরি রেট থাকে, অথবা তার ডাব্লিউবিসি কাউন্ট যদি তোমরা সিবিসি করো তাহলে যদি দেখো যে 4000-এর কম অথবা 12,000-এর বেশি থাকে, তাহলে এইরকম 6টার মধ্যে যে কোনো দুইটা যদি থাকে তাহলে বুঝতে পারবা এই পেশেন্টের সার্স ডেভেলপ করেছে। সো এই পেশেন্টের জন্য খুবই মানে এখন খুব পেশেন্ট ডেঞ্জারে আছে, পেশেন্ট যে কোনো সময় হচ্ছে খারাপ হয়ে যেতে পারে, তো পেশেন্টের জন্য আমাদের স্পেশাল কেয়ার দরকার হবে। এই গেল সার্সের সংজ্ঞা, সার্সের প্যাথোজেনেসিস, কনসিকুয়েন্স এবং হাউ ক্যান ইউ আইডেন্টিফাই বা হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ ডেভেলপিং সার্স। এবং আরেকটা তোমাদের সংজ্ঞা হিসেবে আসে যে সেপসিস বলতে কি বুঝো। সেপসিস কি? সেপসিস হচ্ছে সার্স উইথ এ ডকুমেন্টেড ইনফেকশন। আরেকটা সংজ্ঞা আসতে পারে সিভিয়ার সেপসিস বলতে কি বুঝো, বা সেপসিস সিনড্রোম বলতে কি বুঝো। সেপসিস উইথ এভিডেন্স অফ ওয়ান অর মোর অর্গান ফেলিওর, সেটাকেই বলা হয় সিভিয়ার সেপসিস। ওয়ান অর মোর অর্গান ফেলিওর, সেটা হতে পারে রেসপিরেটরি ফেলিওর, হতে পারে কার্ডিওভাস্কুলার ফেলিওর, হতে পারে রিনাল ফেলিওর, হেপাটিক ফেলিওর, ব্লাড কোয়াগুলেশন সিস্টেম ফেলিওর, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যাই হোক না কেন। তার মানে হচ্ছে সিভিয়ার সেপসিস হচ্ছে সেপসিস প্লাস এভিডেন্স অফ ওয়ান অর মোর অর্গান ফেলিওর।
সেপসিস হচ্ছে সার্স প্লাস ডকুমেন্টেড ইনফেকশন, আর সার্স হচ্ছে সিস্টেমিক রেসপন্স অফ এ ইনফেকশন। তো এটা নিয়ে আমি তোমাদের পড়িয়েছি, এইগুলোই হচ্ছে কনসিকোয়েন্স অফ ইনফেকশন। এখন হচ্ছে তোমরা যদি কোনো ইনফেকশন পাও, ধরো অ্যাবসেস ড্রেন করতে যাচ্ছ, বা তখন কি করবা, তখন তোমাদের কাজ হচ্ছে যখনই হোয়েন পসিবল ওর পাস ফর কালচারের জন্য নিয়ে নিবা। তারপর হচ্ছে যে তাকে যে অ্যান্টিবায়োটিকটা দিবা অ্যাকর্ডিং টু দ্য কালচার সেন্সিটিভিটি দিবা, এবং এরপরে লোকাল উন্ড কেয়ার করতে থাকবা, এবং যখন উন্ডটা দেখবা যে সুন্দর একটা উন্ড হয়ে গেছে তখন সেটা ডিলেট প্রাইমারি অথবা উন্ড সেকেন্ডারি ক্লোজার করে দিবা। এই জিনিসগুলো কি, যে একটা ইনফেকশন হলে আমাদের হাতে কি কি অস্ত্র থাকে, আমরা কি করব? আমাদের জন্য তো হচ্ছে আমাদের জন্য ইনফেকশন হলে আগে এটা বুঝতে হবে যে ইনফেক্টেড হয়েছে, তারপর আমাদের জন্য কি করতে হবে, সেখান থেকে যে পাস বা হচ্ছে টিস্যু থাকে সেটাকে নিয়ে আমরা কালচার করব, এবং সেই অনুযায়ী একটা অ্যান্টিবায়োটিক চুজ করব, এবং মিন হোয়াইল আমরা কি করি, পেশেন্টের হচ্ছে ড্রেসিং করি। তো ড্রেসিং এর জন্য কিছু এজেন্ট আছে, আমি তোমাদের এই যে এখানে দেখাবো। আর এই ড্রেসিং করার পরে দেখা যাবে যে এই ইনফেক্টেড উন্ড গুলো রেগুলার ড্রেসিং এর পরে এবং হচ্ছে তার প্রপার অ্যান্টিবায়োটিক ইউজের পরে দেখা যাচ্ছে এটা অনেক বেটার। এটা আগে ইনফেক্টেড হয়ে গেছিল, একটা গ্রাফট সার্জারি করা হয়েছিল, করার পরে দেখা যাচ্ছে ইনফেকশন হয়ে গিয়েছিল, ইনফেকশন হওয়ার পরও দেখা গেছে যে মানে গুড সার্জিক্যাল কেয়ার নেওয়ার পরে এটা খুব এখন কোনো ইনফেকশনই নাই, সুন্দর একদম হচ্ছে হেলদি গ্রানুলেশন টিস্যু। আর এটা তো পুরো স্লাফ দিয়ে একদম ভরা, একদম হচ্ছে ডার্টি একটা উন্ড। তো সেটা রেগুলার কেয়ারের ফলে এটা সুন্দর হয়ে গেছে। তো এই এই প্রিকশন গুলো নিলে আমরা দেখা যাবে যে আমাদের ইনফেক্টেড উন্ড গুলোকেও আমরা হচ্ছে হেলদি একটা উন্ডে নিয়ে আসতে পারি। এটাও হচ্ছে একটা একজন সার্জারি ট্রেনির হচ্ছে একটা ভালো একটা পুরস্কার, সে রেগুলার তার উন্ডটাকে কেয়ার করেছে, ভালো মতো ড্রেসিং করেছে, পেশেন্টেরও হচ্ছে নিউট্রিশনাল স্ট্যাটাস ইমপ্রুভ করেছে, এবং এর ফলেও এই উন্ডটাও দেখা যাচ্ছে বেশ সুন্দর হেলদি গ্রানুলেশন টিস্যু আছে, এটাকেও ক্লোজ করে দেওয়া যাবে। এখন কি কি দিয়ে আমরা ড্রেসিং করব, তোমরা যখন ডক্টর হয়ে বা হচ্ছে যারা অলরেডি এখন কাজ করছো, যে সার্জারিতে গেলেই তোমাদের ড্রেসিং করতে হতে পারে, তো এখন কি কি আছে, আমরা বেশি ইউজ করি হচ্ছে পভিডন আয়োডিন। ক্লোরহেক্সিডিন কখনোই তোমরা হচ্ছে র সারফেসে দিবা না, এটা হচ্ছে জাস্ট হচ্ছে স্কিন প্রিপারেশন বা হ্যান্ড ওয়াশের জন্য দিয়ে দিবা, ওপেন উন্ডে এটা দেওয়া যাবে না, দিলেও সেটা ডাইলুট ফর্মে দিতে হবে, কারণ এটা হচ্ছে যে খুবই বেশি দিলে সেটা হচ্ছে বার্ন সেসেশন হবে এবং পেশেন্টের হচ্ছে তার টিস্যু গুলাকে ডিস্ট্রয় করে ফেলবে। আমরা মেইনলি দিব পভিডন আয়োডিন বা বেটাডিন, সেটা দুইটা প্রিপারেশন আছে, অ্যালকোহলিক বেস সেটা হচ্ছে 10% আর অ্যাকোয়াস বেস সেটা হচ্ছে 7.5%। সেটা হচ্ছে আমরা স্কিন প্রিপারেশনে ইউজ করতে পারি, সার্জিক্যাল স্ক্রাব হিসেবে ইউজ করতে পারি, এবং আমরা ইনফেক্টেড উন্ড গুলোকে ড্রেসিং এর জন্য পভিডন আয়োডিন বা বেটাডিন ইউজ করতে পারি। আর স্যাভলন যেটা সেপ্টিমাইড, সেটাও হচ্ছে আমরা দেখা যায় যে আমাদের সিজার বা অন্যান্য জিনিস যেগুলো আমাদের চিতো ফরসেপ, এগুলো হচ্ছে দেখা যাচ্ছে আমরা স্যাভলনের মধ্যে সোক করে রাখি, এগুলো হচ্ছে এজেন্ট হিসেবে ইউজ করা হয়। অনেক সময় আমরা অ্যালকোহল ইউজ করি, আরেকটা জিনিস ইউজ করা হয় সেটা হচ্ছে ইউসল। আর আমি অলরেডি তোমাদের বলেছি যে ভিনেগার ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের সুডোমোনাস ইনফেকশনের জন্য। স্যার অনেক সময় জিজ্ঞেস করে ইউসল বলতে কি বুঝো, ইউসল হচ্ছে এডিনবার্গ ইউনিভার্সিটি অফ সলিউশন, ঠিক আছে? তো এইগুলো দিয়েও হচ্ছে আমরা বিভিন্নভাবে ড্রেসিং করে আমাদের উনগুলোকে কেয়ার নিতে পারি। আর এটা হচ্ছে লিস্ট, এগুলো সব 26 ডেইলি লাভে আছে, বিভিন্ন ধরনের সার্জিক্যাল ড্রেসিং, যেমন হচ্ছে ডে ব্রাইটিং এজেন্ট, তারপর হচ্ছে কি ধরনের ড্রেসিং হতে পারে, পলিমারিক ফিল্ম হতে পারে, অপসিড, টেগাডার্ম, বায়োক্লোসিড, এগুলো তোমাদের আমি পড়িয়েছিলাম। তারপর হচ্ছে ফোম ড্রেসিং হতে পারে, হাইড্রোজেল ড্রেসিং হতে পারে, হাইড্রোকলাইড ড্রেসিং হতে পারে, বায়োলজিক্যাল মেমব্রেন আমরা ড্রেসিং হিসেবে ইউজ করতে পারি। জাস্ট নামগুলো একটু জেনে রাখলেই হবে, এটা জাস্ট জানার জন্যই দেখানো। আর হচ্ছে এটাও একটা উন্ড, যেটা দেখে বোঝা যাচ্ছে যে এটা ফেসিওটমি করা হয়েছে, তার সিভিয়ার ইনফেকশন হয়ে ওই জায়গায় হচ্ছে কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করেছে, এর ফলে তার হচ্ছে ফেসিওটমি করার পরে রেগুলার ড্রেসিং করার পরে এখন দেখো এই পেশেন্টের এটা কিন্তু অনেক ভালো হয়ে গেছে, এখন আর কোনো রেডনেস নাই, কোনো ইডিমা নাই, সো ইজিলি হচ্ছে স্কিনটা ক্লোজ করে দেওয়া যাচ্ছে। এই যে কয়েকদিন আমরা কেয়ার নিয়ে হচ্ছে যে তার উন্ডটা ক্লোজ করছি, এটাকে বলা হয় ডিলেড প্রাইমারি ক্লোজার। পরীক্ষার জন্য আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আসে, সেটা হচ্ছে ইউনিভার্সাল প্রিকশন। ইউনিভার্সাল প্রিকশনটা কি? ইউনিভার্সাল প্রিকশন হচ্ছে যদি কোনো পেশেন্টের এইচআইভি থাকে, এইচআইভি থেকে আমাদের বেশি ফেস করতে হয় হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি পেশেন্ট, এদেরকে তো সার্জারি করতে হবে, তখন কি করবা? এই ধরনের পেশেন্টকে তোমরা হচ্ছে সার্জারি যখন লিস্ট করবা সবার লাস্টে এদেরকে রাখবা, এবং হচ্ছে তার জন্য আলাদা হচ্ছে একটা ওটি বুক রাখতে হবে, এবং ওই ওটিতে হচ্ছে এরপরে আর কোনো সার্জারি হবে না ডিসইনফেকশন না করা পর্যন্ত। এবং আমাদের কিছু ইউনিভার্সাল প্রিকশন নিতে হবে। কি করতে হবে এই ক্ষেত্রে? তার হচ্ছে যে যাতে ওই পেশেন্টের হচ্ছে যে ব্লাড স্প্ল্যাশিং না হয়,
এবং হচ্ছে যে আমাদেরকে ফ্ল্যাশ হলেও ইউজ করতে হবে ফুল ফেস মাস্ক, তারপর হচ্ছে স্পেকটেকলস, তারপর হচ্ছে ইউজ করতে হবে ওয়াটারপ্রুফ ডিসপোজেবল গাউন এবং ড্র্যাপ যেটা ইউজ করে আমরা ফেলে দিব। এবং সার্জনকে কি করতে হবে, সার্জনকে হচ্ছে ডাবল গ্লাভস পরতে হবে এবং হচ্ছে বুট পরতে হবে, বুট জুতা, নট ক্লক, দেখবা যে একদম ফুল কভার বুট পরতে হবে। এবং গ্লাভসটা যেটা ডাবল গ্লাভস কি, ধরো হচ্ছে আমার হাতে যেটা ইউজ করি সেটা হচ্ছে আমি 6.5 করি গ্লাভস, সেটা আমি কি করব, লার্জার সাইজটা ভেতরে নিব, আমি 7 সাইজটা পরে নিব প্রথমে, তারপর হচ্ছে আমার যে পারফেক্ট সাইজ 6.5 সেটা আমি পরে করবো। এটাকেই বলা হয় ডাবল গ্লাভিং। তারপর কি করতে হবে, এই ক্ষেত্রে হচ্ছে অনলি এসেনশিয়াল পার্সোনালি নিতে হবে, বেশি এখানে হচ্ছে ওয়াশ নেওয়া যাবে না, বেশি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট নেওয়া যাবে না, এবং আননেসেসারি মুভমেন্ট করা যাবে না, এবং হচ্ছে রেসপেক্ট করতে হবে শার্প ইনস্ট্রুমেন্টকে, এবং সেটা সবসময় কিডনি ডিশে দিতে হবে। তোমরা যখন ওটি অ্যাসিস্ট করবা, যখনই কোনো ব্লেড দিবা বা নাইফ দিবা, তখন সেটা কিডনি ডিশে দিবা, এবং স্লো মেটিকুলাস অপারেটিভ টেকনিক ইউজ করতে হবে। এই সবগুলি হচ্ছে ইউনিভার্সাল প্রিকশন। তো ইউনিভার্সাল প্রিকশনটা কেন করা হবে, যাতে এই পেশেন্টের হেপাটাইটিস বি বা সি ইনফেকশন বা এইচআইভি ইনফেকশন যাতে হেলথ কেয়ার ওয়ার্কারদের না হয়। তো তাদের জন্য তাদের হচ্ছে প্রপারলি গাউন পরতে হবে, তাদের হচ্ছে গ্লাভস পরতে হবে, বুট পরতে হবে, ফেস মাস্ক পরতে হবে, এবং তাদের হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লিমিটেড রাখতে হবে যাতে ইনজুরি বেশি মানুষের না হয় এবং স্প্ল্যাশ যাতে না হয়। এবং সেই ক্ষেত্রে আমরা ডিসপোজেবল হচ্ছে সেট ইউজ করবো, অ্যানেস্থেসিওলজিস্টকেও বলবো তারা যেন হচ্ছে ডিসপোজেবল এখানে যে জিনিসগুলো আছে সেগুলো ইউজ করে, যার হচ্ছে ইটি টিউবের জন্য ডিসপোজেবল সার্কিট ইউজ করে। এবং শার্প ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমরা স্পেশাল কেয়ার নিব এবং মেটিকুলাস টেকনিক ইউজ করবো। সে পুরাটাই হচ্ছে ইউনিভার্সাল প্রিকশন। আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। এখন কিছু ছবি দেখাবো আর একটা সংজ্ঞা তোমাদেরকে, কিছু ডেফিনেশন দেখাবো। ওই ডেফিনেশন গুলো দেখা যাবে তোমাদের ভাইবা বোর্ডে স্যাররা জিজ্ঞেস করে বসতে পারে, সেজন্য একটু ডেফিনেশন গুলো দেখে দিব, তোমরা দেখে রাখো, পরে আস্তে আস্তে মেমোরাইজ করে নিও। এই যে একটা ছবি এরকম তোমরা কিন্তু দেখবা যে সার্জারি ওয়ার্ডে কাজ করতে গিয়েছো, প্রথম অ্যাডমিশনে যে দেখবে এরকম একটা ওন নিয়ে আসছে, স্পেশালি ডায়াবেটিক পেশেন্ট হিস্ট্রি নিয়ে দেখবা এরকম একটা কিছু আছে বা কোনো ব্যথা পেয়েছে। তো এই যে একটা চিত্র, এটাকে বলা হচ্ছে সেলুলাইটিস। পরে স্যাররা জিজ্ঞেস করো সেলুলাইটিস এর ডেফিনিশন বলো, সেজন্য আমি তোমাদেরকে আরেকটা স্লাইড দেখাবো। এরকম যদি দেখো, এটা হচ্ছে কার্বনকল, এটা হচ্ছে ইনফেক্টেড এনিম্যাল বাইট। এটা আমি কেন রেখেছি, ইনফেকশনের সাথে কখনো যদি এরকম হিস্ট্রি দেয় যে কুকুরে কামড়ে এসেছে বা কোনো হচ্ছে বিড়ালে কামড়েছে, বা হচ্ছে অনেক সময় দেখা যাবে যে বাঘও কামড় দিতে পারে, সেই পেশেন্টও যদি আসে, বা হিউম্যান বাইটও যদি হয়, তো এই ক্ষেত্রে তোমরা কখনোই এই উন্ড গুলাকে আসার পরই প্রাইমারি ক্লোজ করে দিবা না। এই ক্ষেত্রে তোমরা সবসময় ডিলেট প্রাইমারি ক্লোজ করবা। এই পেশেন্ট গুলাকে হচ্ছে সাথে সাথে হচ্ছে যে তার উন্ডটাকে ক্লিন করবা, ডেব্রাইট করবা, এবং হচ্ছে যে তার হচ্ছে একটা ভালো ড্রেসিং দিয়ে রেখে দিবা। এবং রেগুলার ড্রেসিং করার পরে যখন দেখা যাবে যে না, তার হচ্ছে 48 আওয়ার্স বা 72 আওয়ার্স এর পরে তার হচ্ছে হেলদি গ্রানুলেশন টিস্যু আছে, তারপর এটা ক্লোজ করতে হবে। কিন্তু ইমিডিয়েটলি এগুলো ক্লোজ করে দিলে দেখা যায় তখন ওই ওই জায়গাগুলোতে একটা অ্যানারোবিক এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায়, এবং দেখা যায় অ্যানারোবিক অর্গানিজম দিয়ে এই ইমিউনগুলো ইনফেক্টেড হয়ে পেশেন্টের জন্য সেটা আরো বেশি ডেঞ্জারাস হয়ে যায়। এটা খুব ভালো করে মনে রাখবা। আর একটা উন্ড যদি হচ্ছে 6 ঘন্টার বেশি হয়ে যায়, এরকম অবস্থায় আসে, তখনও হচ্ছে এটাকে ক্লোজ করা যাবে না, সেটাকে আমাদের ডিলেড প্রাইমারি ক্লোজ করতে হবে। সেটাকে আমরা রেগুলার ড্রেসিং করে 48 ঘন্টা পরে যদি দেখি তার কোনো সাইন অফ ইনফেকশন না থাকে, তাহলে আমরা সেটাকে ক্লোজ করব। এটা কি, এটা হচ্ছে হাইড্রোনেরাইটিস সাপ্রেটিভা, এটা হতে পারে এক্সিলাতে, গ্রোইনে। আর এটা হচ্ছে একটা বয়েলের ছবি, লোকালাইজড ইনফেকশন স্ট্যাফিলোককাস অরিয়াস দিয়ে হচ্ছে। এটা হচ্ছে পায়োজেনিক গ্রানুলোমা। দেখো, এটা হচ্ছে আনহেলদি গ্রানুলেশন টিস্যু, এরকম থাকে, স্ক্যাল্পে থাকে, তারপর ফেসে থাকে, এবং অনেক মহিলারা বলে ব্যথা পেয়েছে, এটা ভালো হচ্ছে না, এরকম এরকম লাল লাল হচ্ছে একটা টিউমারের মতো হয়, যেটাকে বলে পায়োজেনিক গ্রানুলোমা। তো এইগুলোকে সার্জিক্যাল এক্সিশন করে দিতে হয়, ট্রিটমেন্ট এটাই। আর এই একদম শেষের দিকে চলে আসছি, তোমরা এখন একটু জাস্ট ডেফিনেশন গুলো পড়লে আমাদের শেষ। কমন ডেফিনেশন এগুলো দেখা যায় যে জানুয়ারি মাসের এফসিপিএস পরীক্ষাতে স্যাররা হচ্ছে অসপিতে এরকম স্টেশন রেখেছিল যে একসাথে অনেকগুলা ডেফিনেশন বলতে হয়েছে। তো এগুলা হচ্ছে একদম মানে খুব ভালো মতো মুখস্থ করে ফেলতে হবে, এইগুলা হচ্ছে তোমাদের বাঁচাবে পরীক্ষার সময়। যদি কোনো কিছু উল্টাপাল্টা বলো, তখন স্যাররা এই ধরনের ডেফিনেশন গুলো ধরে দেখবে যে তুমি আসলে পড়াশোনা করেছো কিনা। যেমন সেলুলাইটিস, সেলুলাইটিস কি, ইট ইজ অ্যাকিউট ডিফিউজ স্প্রেডিং নন সাপোরেটিভ ইনফ্লামেশন অফ দ্য সাবকিউটেনিয়াস এন্ড ফাশাল প্ল্যান। এটা হচ্ছে একটা ডিফিউজ নন সাপোরেটিভ ইনফ্লামেশন অফ সাবকিউটেনিয়াস টিস্যু এন্ড ফাশাল প্ল্যান, এটাই হচ্ছে সেলুলাইটিস। সেলুলাইটিস ছবিও তোমাদেরকে দেখিয়েছি।
এখানে নন সাপোরেটিভটা তো বুঝেছোই, যদি সাপোরেটিভ হতো তাহলে একটা অ্যাবসেস হতো বা লোকালাইজড হয়ে যেত, কিন্তু সেলুলাইটিসের ক্ষেত্রে তুমি আলাদা করে পুঁজ বের করতে পারবা না, দেখবা যে সবটা জায়গা জুড়েই তার হচ্ছে লাল হয়ে আছে, ফুলে আছে, ডিফিউজ স্প্রেডিং নন সাপোরেটিভ ইনফ্লামেশন, সেটা ইনভলভ করে আছে সাবকিউটেনিয়াস এবং ফাশাল প্ল্যানে। তারপরে কি ইরাসিপিলিস, ইরাসিপিলিস হচ্ছে ইট মে বি ডিফাইন্ড অ্যাজ আ স্প্রেডিং ইনফ্লামেশন অফ স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু ডিউ টু ইনফেকশন অফ দ্য স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স। এই সেলুলাইটিসটাই যখন হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্সতে হবে তখন সেটাকে বলা হয় ইরাসিপিলিস। তারপর বয়েল কি, বয়েল ইট মে বি ডিফাইন্ড অ্যাজ অ্যাকিউট স্ট্যাফাইলোকক্কাস ইনফেকশন অফ দ্য হেয়ার ফলিকল উইথ পেরিফলিকুলাইটিস which usually proceed to suppuration and central necrosis. তো স্ট্যাফিলোকক্কাস অরিয়াস দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে বয়েল, এবং associated with perifolliculitis proceed to suppuration and central necrosis. ফারাঙ্কলটা কি, বয়েল ইন দ্য এক্সটার্নাল ইয়ার, সেম জিনিস কিন্তু সাইডটা যখন এক্সটার্নাল ইয়ার হয়ে যাবে তখন এটাকে ফারাঙ্কল বলে। স্টাই কি, বয়েলেরই আরেকটা নাম, যদি সেটা আইলেশে হয় সেটা হচ্ছে স্টাই বা হর্ডিয়াম। Carbuncle কি, carbuncle হচ্ছে it may be defined as the infective gangrene of the skin and subcutaneous tissue composed of boil with multiple formed of incipient discharging sinus easily due to staphylococcus. দেখেছো যে পেশেন্টের নেপ অফ দ্য নেকে হয়েছে এবং ব্যাকে হয়েছে, স্কাল্পে হয়েছে কার্বাঙ্কল, সেটা কি, সেটাতে হচ্ছে অনেকগুলা হচ্ছে তার হচ্ছে বয়েল থাকবে এবং হচ্ছে সেই বয়েল গুলো হচ্ছে উইথ মাল্টিপল ফর্ম ইনসিপিয়েন্ট ডিসচার্জিং সাইনাস, এটাকে কার্বাঙ্কলের বাংলা বলে পদ্মরাগ। এটা হয় ইউজুয়ালি হচ্ছে স্ট্যাফিলোকক্কাস দিয়ে, এবং এটা হচ্ছে ইনফেক্টিভ গ্যাংগ্রিন ইনভলভিং দ্য স্কিন এন্ড সাবকিউটেনিয়াস টিস্যু। অ্যাবসেস কি, অ্যাবসেস হচ্ছে লোকালাইজড কালেকশন অফ পাস কনফাইন্ড উইদিন এ পাইজেনিক মেমব্রেন। পাস কি, পাস হচ্ছে সেমি লিকুইড ডেব্রিস অফ ডেড অর ডাইং পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট, নেক্রোটিক টিস্যু সেলস এন্ড মাইক্রোঅর্গানিজম। তারপর হচ্ছে ব্যাকটেরিমিয়া বলতে কি বুঝো, স্যার অনেক সময় জিজ্ঞেস করে হোয়াট ইজ ব্যাকটেরিমিয়া, হোয়াট ইজ সেপ্টিসেমিয়া, হোয়াট ইজ পাইমিয়া, তাহলে এগুলো কি। ব্যাকটেরিমিয়া হচ্ছে প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া ইন ব্লাড। তারপর ইম্পেডিগো কি, এটা অতটা মনে না রাখলেও চলবে, এটা হচ্ছে একটা হাইলি ইনফেকশাস সুপারফিশিয়াল স্কিন ইনফেকশন caused by the staphylococcus or streptococcus organism easily seen in the children, formation of the multiple blister and rupture and coalesce to cover a honey colored crust, এটা হচ্ছে ইম্পেডিগো। ব্যাকটেরিমিয়া ছিল প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া ইন দ্য ব্লাড। আর সেপ্টিসেমিয়া কি, সেপ্টিসেমিয়াতে হচ্ছে তোমার একটা সিস্টেমিক ডিজিজ রেজাল্টিং ফ্রম প্রেজেন্স এন্ড পারসিস্টিং প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজম অর দ্যাট টক্সিন ইন দ্য ব্লাড। মানে এই ক্ষেত্রে দেখা যাবে যে একটা অর্গানিজম আছে এবং সেটা হচ্ছে রেপ্লিকেট করছে এবং সেই সাথে পেশেন্টের সিমটম আছে, ফিভার আছে এবং অন্যান্য সিমটম আছে, সেটা থেকে আমরা বুঝতে পারবো এটা সেপ্টিসেমিয়া। সিস্টেমিক ডিজিজ রেজাল্টিং ফ্রম প্রেজেন্স এন্ড পারসিস্টিং প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজম or their toxin in blood. Pyemia ki, a general septicemia in which secondary foci of suppuration occurs and multiple abscess are formed, সেটা হচ্ছে pyemia। যখন abscess form করে যাবে multiple তখন সেটাকে আমরা বলছি pyemia। Then হচ্ছে Ludwig angina, এটা কি, there it is cellulitis of upper part of neck involving submandibular region, এই জায়গায় ইনভলভ হবে floor of the mouth along the facial gland. It may be precipitated by tooth extraction, oral cancer, submandibular gland infection, diabetes mellitus, chemotherapy, etc. Hidradenitis suppurativa is a chronic infective and fibrous disease of the skin bearing apocrine sweat gland, and apocrine sweat glands are coil gland which open into the hair follicles. এটাই আমাদের শেষ স্লাইড। আমাদের ক্লাসটা আজকে একটু দীর্ঘ হয়ে গেল, সার্জিক্যাল ইনফেকশন আসলে একটু বড়, আমি চেষ্টা করেছি সবগুলো তোমাদের পড়াতে। তোমাদের যদি কনফিউশন থাকে বলতে পারো, নাহলে একটু পরে আমরা ক্লাস শেষ করে দিব। সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে শোনার জন্য। ইনশাল্লাহ তোমাদের সার্জিক্যাল ইনফেকশন নিয়ে কোনো যদি জটিলতা থাকে সেটা আমাকে জানাবে, চেষ্টা করব তোমাদেরকে সমাধান দেওয়ার জন্য। মনে হচ্ছে তোমাদের কোনো সমস্যা নেই, তাহলে ক্লাসটা কি শেষ করে দিব? জি আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম তাহলে শেষ করে দেন, সমস্যা নেই। ঠিক আছে, সবাই ভালো থাকো, খোদা হাফেজ। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, আসসালামু আলাইকুম।